ওকে, লেটস স্টার্ট। আমার সংক্ষিপ্ত পরিচয় তো দেওয়া হলো। তো আমার এর পরে বাহিরে বড় কোনো পরিচয় নেই, বাট সেটা যদি থেকেও থাকে সেটা আফটার দ্য সেশন আই উইল ডিসকাস। তো আজকে আপনাদের সাথে আমার টপিক হচ্ছে গিয়ে সাইবার সিকিউরিটি। সো সাইবার সিকিউরিটি বলতে আমরা কি বুঝি সেখানে যাওয়ার আগে একটা ছোট্ট স্লাইড, যেই পোর্শনটা আমার খুব পছন্দ হয়েছে। আইসিটি অলিম্পিয়াডকে আমি বারবার এর জন্য ধন্যবাদ দেই। সেটা হচ্ছে গিয়ে যে তারা একটা ইনফরমেশন দিয়েছে যে আপনি কি জানেন প্রতি 39 সেকেন্ডে একটি সাইবার আক্রমণ ঘটে। সো 39 সেকেন্ডে একটা করে সাইবার অ্যাটাক হচ্ছে। এইটার ম্যাসিভনেসটা বা ইম্প্যাক্টটা যদি একটু চিন্তা করেন, আমি গুগল মিটে জয়েন করতে অথবা ফেসবুকে লগ ইন করতে বা ইনস্টাগ্রামে লগ ইন করতে করতে আমার 39 সেকেন্ড এর বেশি সময় লেগে যায় যদি আমার ইন্টারনেট একটু স্লো হয়। ইভেন ইন্টারনেট খুব ফাস্ট থাকলেও 30 সেকেন্ডস এর মতো সময় আমার লাগেই। ইন বিটুইন এই সময়ের ভিতর পৃথিবীর কোথাও না কোথাও একটা সাইবার অ্যাটাক হয়ে গিয়েছে। এই ছোট্ট ইনফরমেশনটার গুরুত্বটা যদি একটু চিন্তা করে দেখেন, তাহলে আপনি একটু ভাবেন 24 ঘন্টায় তো মোর দেন 80,000 সেকেন্ডস আছে, অ্যাকচুয়াল হিসাব করলে 84,000 এর বেশি সেকেন্ডস আছে। সেই স্কেলে যদি আপনি একটু চিন্তা করে দেখেন, সারাদিনে কিন্তু অনেক সাইবার অ্যাটাক হয়, রাইট? সো সাইবার সিকিউরিটিটা আসলে কি? সাইবার সিকিউরিটিতে যাওয়ার আগে আমাদের সিকিউরিটির ব্যাপারটা চিন্তা করতে হবে। এই মোটামুটি জানুয়ারি ডিসেম্বরের দিকে আমরা অনেক সময় ভেকেশন কাটানোর একটু চেষ্টা করি। আমার মতো দুর্ভাগা হইলে অবশ্য ভেকেশন পাওয়ার স্কোপটা খুব কম। তো আমার মতো দুর্ভাগা যদি কেউ থেকে থাকেন, আই ফিল ভেরি সরি ফর ইউ। বাট ইউজুয়ালি আমরা যখন ভেকেশনে যাই, খেয়াল করে দেখবেন আমরা ভেকেশনে যাওয়ার আগে আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেগুলো আমরা কোথাও লক করে যাই। আমরা আমাদের ঘরে তালা লাগিয়ে যাই, পারলে একটার জায়গায় দুইটা লাগাই। আমি এরকম বাসা দেখছি এক তালার উপর আরেক তালা লাগাচ্ছে। সো আহ কেন করি এই কাজটা? আমাদের গুরুত্বপূর্ণ যে অ্যাসেটস গুলো আছে বা আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা নিরাপদ রাখার জন্য তালাগুলো কিন্তু ব্যবহার করি। ইভেন ছোটবেলায় আপনাদের ডায়েরি লেখার অভ্যাস ছিল কিনা আমি জানি না, অনেকেরই আছে হয়তো। ছোটবেলায় হচ্ছে আমরা যখন ডায়েরি কিনতে যেতাম, যেখানে আমরা আমাদের পার্সোনাল কথাবার্তা লিখবো, সেই ডায়েরি গুলো আমরা চেষ্টা করতাম ছোট্ট তালা সহ যে ডায়েরি গুলো পাওয়া যায় সেগুলো কিনতে। যদিও সেই তালাগুলো সামান্য একটু জোরে টান দিলেই ছুটে যেত, বাট তারপরও একটা ইজ অফ মাইন্ডের জন্য যে না ঠিক আছে, অ্যাটলিস্ট আমার কাছে পার্সোনালি ফিল হচ্ছে এই তালাটা যদি ব্যবহার করি খুব ভালো হবে, হয়তো বা আমি একটু নিরাপদ থাকবো। বাসার মানুষজন অ্যাটলিস্ট ডায়েরিটা খুলে দেখবে না যে আমি কি লজ্জাজনক কথাবার্তা লিখে রেখেছি। তো এই পুরো ব্যাপারটা একটা অ্যাসেট কে সিকিউর রাখা অথবা আমার কাছে গুরুত্ব যেই বিষয়গুলো আছে বা বস্তুগুলো আছে সেগুলোকে নিরাপদ রাখার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নেই। এবার এই সেম জিনিসটা আপনি যদি সাইবারের ক্ষেত্রে নিয়ে আসেন, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আছে, আপনার মেবি ব্যাংক অ্যাকাউন্ট আছে, আই এম নট শিওর, কারণ এখন স্টুডেন্টদেরকে খুব ইজিলি ব্যাংক অ্যাকাউন্ট খোলার স্কোপ দেওয়া হয়। আগে একটা সময় বিকাশ এনআইডি ছাড়া খোলা যেত না, এখন স্টুডেন্ট আইডি কার্ড দিয়েও খোলা যায়। সো এই যে বিভিন্ন অ্যাসেট যেগুলো আপনাদের আছে, বন্ধু বান্ধবদের সাথে গ্রুপ চ্যাটে কি কথাবার্তা বলেন, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট টু ইউ পিপল। সো নট জাস্ট ইউ পিপল, ফর মি অলসো। এই অ্যাসেট গুলোকে নিরাপদ রাখার জন্য কিন্তু আমরা পাসওয়ার্ড ব্যবহার করি, আমরা অনেক সময় টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করছি। এই যে কাজগুলো আমরা করতেছি, দিজ আর সাইবার সিকিউরিটি। সো এখানে খুব চমৎকার ভাবে একটা ফর্মাল সংজ্ঞা দেওয়া আছে যে সাইবার সিকিউরিটি হলো ডিজিটাল তথ্য ও সিস্টেমের সুরক্ষা নিশ্চিত করার প্রক্রিয়া। তো আমি যেটা বলতেছিলাম ওটা এক লাইনের ভিতর তারা বলে দিয়েছে, এবং এটি আমাদের ব্যক্তিগত এবং ব্যবসায়িক তথ্যের নিরাপত্তা রক্ষায় অপরিহার্য। কথা সত্য। ব্যবসায়িক ভাবে কিভাবে গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমরা একটু পরে জানবো। তো সাইবার সিকিউরিটির কাজ কি? আসলে সাইবার সিকিউরিটির কাজ অনেক। এইখানে খুব বলা যায় খুব ইউজড চারটা ব্যাপারকে উল্লেখিত করা হয়েছে যে সাইবার সিকিউরিটি আসলে কমন কাজ, যে আপনি যখনই সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে যাবেন এই চারটা বিষয় অটোমেটিক্যালি চলে আসে। প্রথমটা হচ্ছে কি গোপনীয়তা রক্ষা, যেটা আমি একটু আগেই বলছিলাম যে আপনি আপনার গুরুত্বপূর্ণ অ্যাসেট গুলোকে গোপন রাখার জন্য পাসওয়ার্ড ব্যবহার করছেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করছেন। এই যে গোপনীয়তা রক্ষা করার যে চেষ্টাটা করছেন, দিস ইজ দ্য ওয়ার্ক অফ সাইবার সিকিউরিটি। সো একটা কথা না বললেই নয়, সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলতে গেলেই অনেকে মনে করে এটা কি না জটিল জিনিস, জানি জীবনে সাইবার সিকিউরিটি নিয়ে হয়তো আমরা কাজও করি নাই। বাট এখন যদি আপনি একটু রিয়েলাইজ করেন, আপনি কিন্তু সাইবার সিকিউরিটির অলরেডি করে যাচ্ছেন। দেখা যায় আপনার কাছে কেউ ফেসবুক আইডি খুলতে আসলে আপনি বলেন, ধর্মিয়া কি পাসওয়ার্ড দিছো, এটা একটু ভালো পাসওয়ার্ড দাও। হ্যাঁ, এই যে আপনি যে ধর্মিয়া কি পাসওয়ার্ড দিছেন বা দিছো, এই কথাটা যে বললেন,
আপনি কিন্তু একজনকে আসলে সাইবার সিকিউরিটি শিক্ষা দেওয়া শুরু করে ফেললেন এই একটা কথার মাধ্যমে, যে এই দুর্বল পাসওয়ার্ড যদি আপনি দিয়ে থাকেন তাহলে যে কেউ আইডিয়া করতে পারবে। আমি অনেকের ক্ষেত্রে ফোন নাম্বার পাসওয়ার্ড হিসাবে পেয়েছি, ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক। দ্বিতীয় বিষয় হচ্ছে ভাইরাস থেকে সুরক্ষা। তো ভাইরাস থেকে সুরক্ষা এই ব্যাপারটাকে একটু ব্রেকডাউন করে বলতে হবে আপনাদেরকে। ভাইরাস থেকে সুরক্ষা বললেই আমরা অনেক ক্ষেত্রে শুনি এখানে ভাইরাস শব্দটাকে অমিট করে আমরা ম্যালওয়্যার শব্দটা ব্যবহার করি। কারণ কি, ম্যালওয়্যার হচ্ছে গিয়ে আপনার মেইন মাদার, ভাইরাস হচ্ছে গিয়ে এর চাইল্ড, অর্থাৎ ম্যালওয়্যার ফ্যামিলির ভিতরেই হচ্ছে গিয়ে আসলে ভাইরাস বলেন, র্যানসমওয়্যার বলেন, এটসেট্রা এটসেট্রা সবকিছু চলে আসে। সো ম্যালওয়্যার শব্দটা আমরা ব্যবহার করি এখানে। তো ম্যালওয়্যার থেকে সুরক্ষা বলতে আমরা প্রায় সময় বুঝি আমার কম্পিউটারে যদি একটা অ্যান্টিভাইরাস থাকে তাহলেই হয়তো বা হবে। এবং তাই কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বুঝে থাকি যে আমরা আমাদের কম্পিউটারে একটা অ্যান্টিভাইরাস ইউজ করলে হয়তো বা আমরা নিরাপদ হয়ে যাচ্ছি। বাট কাজটা কিন্তু শুধু এতটুকুই না, এইটা একটা কাজ, বাট এটা আরো হাজারটা কাজের ভিতর একটি। একটা উদাহরণ নিয়ে আমি বোঝাতে চাই। উদাহরণটা হচ্ছে গিয়ে যেটা দিয়ে দেখাবো, সেটা সেটাতে যাওয়ার আগে একটু গল্পটা বলে নিই। স্টাক্সনেট, আপনারা হয়তোবা কেউই এটার নাম শুনেননি। যদি শুনে থাকেন এটা মেসেজে বলতে পারেন যে আপনি স্টাক্সনেটের ব্যাপারে শুনেছেন নাকি শুনেননি। স্টাক্সনেট 2011 থেকে 2013 ভিতর ঘটা একটা ইনসিডেন্ট ইরানের সাথে। ইরানিয়ান পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেমন আমাদের বাংলাদেশে একটি নিউক্লিয়ার চুল্লি তৈরি করার অবস্থা অলরেডি অলমোস্ট ডান। সো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, এরকম একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইরানে অবস্থানরত ছিল। সো যেই ঘটনাটা ঘটেছে, আমাদের হিউম্যান সাইকোলজিতে একটা ব্যাপার আছে। আমরা যদি রাস্তাঘাটে কোনো একটা পেন ড্রাইভ পরে থাকতে দেখি অথবা একটা মেমোরি কার্ড পরে থাকতে দেখি, আমাদের কেন জানি খুব ইচ্ছা করে এই পেন ড্রাইভটা বা মেমোরি কার্ডটা উঠিয়ে আমরা আমাদের কম্পিউটারে কানেক্ট করি। আমারও ইচ্ছা করে, অস্বীকার করে লাভ নেই। সো আমারও মন চায় যে আরে কার না কার পেন ড্রাইভ জানি একটু দেখি এটার ভিতর কি আছে, তো কার না কার জানি মেমোরি কার্ড এটার ভিতর কি না কি জানি আছে। তাই হাতটা থাকলে কারো সিম কার্ড দেখলে আমি আস্তে করে উঠায় মোবাইলে ঢুকায় দেখার চেষ্টা করতাম যে কার নাম্বার। সো এই যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, এই সাইকোলজিক্যাল ইস্যুটাকে ইউটিলাইজ করেছিল হ্যাকাররা। তারা ইরানিয়ান পাওয়ার প্ল্যান্টের একটা ক্যাফেটেরিয়া ছিল, সেই ক্যাফেটেরিয়ার ভিতর এক ভদ্রলোক দেখতেছে কি একটা পেন ড্রাইভ পড়ে আছে। এন্ড অ্যাজ ইউজুয়াল হিউম্যান সাইকোলজি বলে কথা, ক্যাফেটেরিয়াতে তো প্রচুর মানুষ যায়, কারো না কারো একজনের চোখে তো লাগবে। তো যার চোখে এটা লেগেছে সে করছে কি, পেন ড্রাইভটা আস্তে করে নিয়ে তার ল্যাপটপে কানেক্ট করেছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, তার ল্যাপটপটা কিন্তু ইরানিয়ান পাওয়ার প্ল্যান্টের নেটওয়ার্কের সাথে সংযুক্ত। অর্থাৎ ধরেন আহ আপনার বাসায় হচ্ছে ইন্টারনেট লাইন আছে, আপনারা সবাই তো একই রাউটারেই কানেক্ট হচ্ছেন এট দ্য এন্ড অফ দ্য ডে এবং একই ইন্টারনেট লাইন ব্যবহার করছেন। সো ইরানিয়ান পাওয়ার প্ল্যান্টের ঘটনাটাও এরকম ছিল যে এমপ্লয়ীদের জন্য যদিও ওয়াইফাইটা আলাদা, বাট দিন শেষে তো নেটওয়ার্কটা সেম। ঘটনা কি হলো, ঘটনাক্রমে সে যখন তার কম্পিউটারে এটা কানেক্ট করলো, কানেক্ট করার পর তার কম্পিউটার হ্যাক হয়ে গেল। সো তার কম্পিউটারে একটা ম্যালওয়্যার ঢুকে গেল, যে ম্যালওয়্যারের কাজ হচ্ছে তার কম্পিউটারে যা তথ্য আছে এবং তার কম্পিউটার নিয়ন্ত্রণ যেন বাহির থেকে করা যায়। সো হ্যাকাররা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তার কম্পিউটার থেকে শুরু করে জাম্প করতে 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 একটা সময় মাদার কম্পিউটার বা মাদার বক্স সেটাতে অ্যাক্সেস পায়, যার মাধ্যমে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটাকে চাইলে কন্ট্রোল করা যেত। একটা একটা সিম্পল জিনিস চিন্তা করেন, আমি যদি আমার বাসায় বসে আজকে আপনার বাসার ইলেকট্রিসিটি কাট করে দিতে পারি, আপনার কাছে মনে হতে পারে ধুর গরম লাগতেছে, ওয়েল শীতকাল গরম নাও লাগতে পারে, যদিও শীত প্রায় শেষ। বাট গরমকালে ধরেন, গরমকালের দুপুর বেলা আপনার বাসার ইলেকট্রিসিটি আমি কাট করে দিলাম, আপনার কিন্তু চরম মাত্রার মেজাজ খারাপ হবে। বাট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমি যদি পুরোটা বন্ধ করে দিতে পারি, তাহলে কিন্তু সেখানে একটা নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটার একটা সুযোগ আছে, আই মিন নিউক্লিয়ার মেল্ট ডাউন হবে। সো সেটাতে কিন্তু পুরো দেশ ইফেক্টেড হওয়ার একটা স্কোপ আছে। 3 থেকে 4 মাস পরে গিয়ে এটা ইরানিয়ান সাইবার সিকিউরিটি টিম যারা তারা আইডেন্টিফাই করতে পারে এবং তারা দেখে যে এই ম্যালওয়্যার মোটামুটি 3 থেকে 4 টেরাবাইট ডাটা অলরেডি তাদের থেকে নিয়ে গিয়েছে। সো দিস ওয়াজ আ ভেরি ক্লাসিক এক্সাম্পল যে সাইবার সিকিউরিটির কাজ কি, ম্যালওয়্যার থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখা, শুধু অ্যান্টিভাইরাস কানেক্ট করলে হবে না। এখন আপনি বলতে পারেন আমার এই ধরনের অভ্যাস নাই, আমি যে কোনো পেন ড্রাইভ দেখলে ঝাঁপায় পড়ি না, ওয়েল গুড ফর ইউ, বাট আপনাদেরকে একটা জিনিস না দেখালেই না, দ্যাট ইজ নোন অ্যাজ ওএমজি কেবল। আমার খুব পছন্দের একটা তার। কেন খুব পছন্দের একটু আপনাদেরকে দেখাই। এইগুলা সবগুলাই হচ্ছে ওএমজি কেবলের একটা করে ছবি।
সো আমরা যদি এই ছবিটাকে একটু দেখি, এই ছবিটার ভিতর একটা কেবল অরিজিনাল না, আরেকটা কেবল অরিজিনাল। সমস্যা হচ্ছে গিয়ে আপনি হাতে নিয়ে এটা বুঝবেন না, আপনি যদি এটা দিয়ে আপনার মোবাইল চার্জে দেন তাতেও আপনি বুঝবেন না যে আসলে সমস্যাটা কোথায়। সমস্যাটা কোথায় সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ধরেন এই হচ্ছে কি, আমার একটা বাজে অভ্যাস আছে, আমি যে কোনো কিছু বলতে থাকলে হুট করে আমার পেইন্ট ওপেন করার একটা অভ্যাস আছে। এইটা এখানে মডারেটর যারা আছেন তারা হয়তো বা এর আগে ফেস করেছেন, একটা পিকাসো টাইপ মেন্টালিটি চলে আসে আমার, কেন জানি। তো ধরেন এইটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে ইউএসবির মাথা। হ্যাঁ, এই তারটা হচ্ছে গিয়ে কানেক্ট হলো কোথায়, আপনার মোবাইলে, রাইট? তো ধরেন বেশি লম্বা মোবাইল হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই, ভবিষ্যতে এরকম লম্বা মোবাইল আসবে। সো এই মাথাটাকে আপনি যদি এবার পাওয়ারের সাথে কানেক্ট করেন, অর্থাৎ আপনার অ্যাডাপ্টরের সাথে কানেক্ট করলেন বা আপনি ল্যাপটপের সাথে কানেক্ট করলেন মোবাইল চার্জ দেওয়ার জন্য, আপনি মোবাইলটা চার্জ দিলেন, ভালো কথা, মোবাইলও সুন্দর মতো চার্জ হচ্ছে। প্রবলেমটা হচ্ছে গিয়ে এই যে এই মাথাটা আছে না, এই মাথাটা একটা ওয়াইফাই ব্রডকাস্ট করে। এই ওয়াইফাইতে আমি যদি এখানে এজ এ অ্যাটাকার বা এজ এ হ্যাকার আমি যদি এখানে বসে থাকি, এইখানে বসে থেকে আমি এই ওয়াইফাই সাথে কানেক্ট হয়ে, এই ওয়াইফাইটা হিডেন ওয়াইফাই হিসেবে ব্রডকাস্ট হয়, এই ওয়াইফাইতে আমি কানেক্ট হয়ে আমি ল্যাপটপ থেকে যা কমান্ড দিব সেই কমান্ড থ্রু দিস ওয়্যার আপনার মোবাইলে গিয়ে এক্সিকিউট হবে। ঘটনাটা অনেকটা এমন হয়ে যাবে যে আপনি দিচ্ছেন মোবাইল চার্জ, বাট আমি আপনার পুরো মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে নিলাম। এটাও কিন্তু এক ধরনের, আপনি মানে যদিও এটাকে ম্যালওয়্যারের আন্ডারে আপনি আনতে পারেন না সরাসরি, বাট এই ধরনের ব্যাপার প্রিভেনশন করা এবং এই ধরনের কিছু ঘটতে পারে এই ধরনের অ্যানালাইসিস করা, দুইটাই কিন্তু আসলে সাইবার সিকিউরিটির কাজ। এবার একটু চিন্তা করে দেখেন যে রাস্তাঘাটে যদি আপনি এরকম চার্জিং কেবল পড়ে থাকতে দেখেন, আপনি আসলে কতটুকু ইউজ করার ক্ষেত্রে সেফ ফিল করবেন। লিস্ট আমি সেফ ফিল করি না, বাট তারপরেও চার্জ যদি একদমই না থাকে মোবাইলে তখন বাধ্য হই আর কি। সো এই ওএমজি কেবলের দাম কিন্তু খুব আহামরি বেশি না, ইট ইজ অ্যারাউন্ড $180। সো $180, 20,000, 20,000 থেকে 21,000 টাকার মধ্যে পড়ছে। আপনার কাছে এখন অ্যামাউন্টটা খুব বড় মনে হতে পারে, বাট যারা হ্যাক করে, হ্যাকারদের একটা কথা বলা হয় যে দেই থিঙ্ক অ্যাবাউট দ্য হ্যাক ভ্যালু, যে কাউকে যদি আমি হ্যাক করি তার পিছনে যে সময়টা আমি নষ্ট করব, যে অর্থটা আমি ব্যয় করব যদি আমার ব্যয় করতে হয়, সেটা মোর দেন ইনাফ কিনা, আমি তাকে হ্যাক করে যা পাবো সেটা মোর দেন ইনাফ কিনা। সো এই ধরনের কেউ কিছু যদি ইউজ করে থাকে অবশ্যই সে ওই ধরনের টার্গেটকেই ইউটিলাইজ করবে। কেউ কে হ্যান্ড রেজ করেছেন, একজন হ্যান্ড রেজ করেছেন, কিছু বলতে চাচ্ছেন, দুইজন হ্যান্ড রেজ করেছেন। ওকে, ফাইন। স্যার, হ্যাঁ, চার্জিং কেবল গুলাতে মানে চার্জিং কেবল গুলাতে কি আগে থেকে ভাইরাস থাকে নাকি ভাইরাস গুলা বাইরে নেটওয়ার্ক থেকে পরে আমার মোবাইলটাতে প্রবেশ করবে? এই যে চার্জিং কেবল গুলো আছে সব চার্জিং কেবলে না, এই ওএমজি কেবল যেগুলো আছে স্পেশালি মডিফাইড কেবল যেগুলো, এগুলোর ভিতর আগে থেকে থাকে না। চাইলে করা যায়, চাইলে এরকম করা যায় যে কানেক্ট হওয়ার সাথে সাথে এটা ইন্টারনেট থেকে ম্যালওয়্যার ডাউনলোড করে আপনার মোবাইলে ইনস্টল করবে, এটা চাইলে করা যায়। বাট কেবলের ভিতরে কখনো ম্যালওয়্যার থাকে না, কারণ আপনি যদি একটু চিন্তা করেন এই সাইজটা কিন্তু খুব একটা বড় না। তো এইটার ভিতর একটা মেমোরি স্লট রাখা খুব রিস্কি এবং খুব ডিফিকাল্ট, একটা বড় সড়ো মেমোরি স্লট রাখা। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ প্লিজ। নর্মাল ফোনের চার্জার যে হুম। ওইগুলো কি ওএমজি কেবলে কনভার্ট করা যেতে পারে? ওয়েল, সেটার জন্য আপনার ম্যাসিভ ইঞ্জিনিয়ারিং লাগবে। এই ওএমজি কেবলের ইন্টারনালি কি কি কম্পোনেন্টস আছে এইটা আপনি গুগলে সার্চ দিলে পাবেন। সংযত কারণে আমি এখানে দেখাতে পারছি না, বাট আমি ওকে, বলে ফাইন, দিচ্ছি। ইটস ওকে। হ্যাঁ, আপনি আপনি চাইলেই খুঁজে পাবেন। তবে ইয়েস, কষ্টটা আপনার যেটা হবে যে আপনি যদি তৈরি করতে চান আপনারটা একটু বড় হয়ে যাবে, কারণ ওদের এই ন্যানো টেকনোলজি আপনার পক্ষে ইম্পোর্ট করে নিয়ে আসা খুব ডিফিকাল্ট, এবং ইম্পোর্ট করে নিয়ে আসলে আপনি ল্যাব আবার কোথায় পাবেন এটাকে ইমপ্লিমেন্ট করার। সো আপনারটা দেখবেন একটু বাল্কি হয়ে গিয়েছে, বাট ফর দ্য সেক অফ লার্নিং আপনি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, কারণ আমি নিজে করেছিলাম এবং আমি করেছিলাম হচ্ছে আরডিওনো দিয়ে। সো আরডিওনো, আচ্ছা স্যার, আই ডোন্ট নো R3। রাইট, সো আপনি আরডিওনো দিয়ে করতে পারেন খুব সহজে, সেটা দিয়ে ট্রাই করে আরেকটা কোশ্চেন ছিল, দেখুন। ওই যে বললেন যে হিডেন নেটওয়ার্কটা থাকে, ওটা ইন্টারসেপ্ট করছে কেমনে হ্যাকাররা? ওয়েল, এইটাকে মানে হ্যাকাররা তো ইন্টারসেপ্ট করার দরকার নাই, হ্যাকার তো এটা কি করতেই পারতেছে। সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করে, লিসেন, এই পুরো ইন্টারনেট ওয়ার্ল্ডে হিডেন ওয়াইফাই বলেন বা হিডেন নেটওয়ার্ক বলেন, এই কথাটা বলে কোনো কনসেপ্ট নাই। আমরা হিডেনটা কখন বলি, যদি সে তার নিজের নাম ব্রডকাস্ট না করে। যেমন আমার রাউটারের নাম ফর এক্সাম্পল ধরেন XYZ, এটা আমি যখন ওয়াইফাই অন করছি তখন আমি নামটা দেখছি XYZ,
বাট আপনি আপনার রাউটারে লগ ইন করলে দেখবেন হিডেন এসএসআইডি বলে একটা অপশন আছে, যে আপনি Yes. ক্লিক করে দিলে এসএসআইডি অর্থাৎ এই নামটাকে তারা এসএসআইডি বলে, এই এসএসআইডিটা দেখবেন হাইড হয়ে যাচ্ছে। তো হাইড হয়ে গেলে আপনার কি করতে হচ্ছে, আপনি ম্যানুয়ালি হচ্ছে মোবাইলে বসাচ্ছেন যে আমার এসএসআইডি হচ্ছে কি এইটা, এবার তুমি কানেক্ট হও। জি বুঝতে পারছি। ওয়াইফাইটা কিন্তু ব্রডকাস্ট হচ্ছে আলটিমেটলি। হ্যাঁ এখন আপনি আমি যদি জাস্ট এসএসআইডিটা হাইড করে দিছি, ওটা ম্যানুয়ালি বসানো লাগতেছে। সঠিক মানে অন্য কেউ আমার আইডিটা খুঁজে পাবে নাকি, মানে ওয়াইফাইটা খুঁজে পাবে না? রাইট, অন্য কেউ খুঁজে পাবে না। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, ওয়্যারলেস নেটওয়ার্কের একটা প্রবলেম আছে। আপনার হিডেন এসএসআইডি যদি আপনার সাথে কানেক্টেড থাকে বা কোনো একজন ক্লায়েন্টের সাথে যদি কানেক্টেড থাকে, অর্থাৎ যে কোনো ডিভাইস, তাহলে সেই ডিভাইস এবং আপনার ওয়াইফাই কিন্তু কন্টিনিউয়াসলি কমিউনিকেট করতেছে, সেইটাকে কিন্তু ইন্টারসেপ্ট করা সম্ভব, এবং আচ্ছা, সেইটাকে আচ্ছা। ইন্টারসেপ্ট করলে আবার ওয়াইফাই নামটা বের হয়ে চলে আসে। হুম ওএমজি কেবল লিখে গুগলে ইউটিউবে সার্চ দিয়ে মজার মজার অনেক ভিডিও আছে, খুঁজে পাবেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো দেন কামস টু নিরাপদ ওয়েবসাইট ব্যবহার। সো এটার সাথে আরেকটা ছোট্ট শব্দ যোগ হবে, শুধু নিরাপদ ওয়েবসাইট ব্যবহার না, নিরাপদ ওয়েবসাইট ব্যবহার এবং তৈরি করাও কিন্তু সাইবার সিকিউরিটির কাজ। আপনি কিন্তু ফেসবুকে আপনি যত মেসেজিং করছেন, স্ন্যাপচ্যাটে যত ছবি আদান প্রদান করছেন, হোয়াটসঅ্যাপে যত ছবি ওয়ান টাইম করে পাঠাচ্ছেন, এইটা কোন ভরসা করে পাঠান? কারণ আপনি ফিল করেন যে তাতে ওয়েবসাইটটা সিকিউর অ্যান্ড সেফ। এইটা এই সিকিউর অ্যান্ড সেফ, তারা যে সিকিউর অ্যান্ড সেফ এই কথাটা আপনাকে কে বলছে? কেউ কিন্তু বলে নাই আপনাকে। তাহলে আপনি কিভাবে বুঝলেন? কারণ হচ্ছে গিয়ে তারা প্রায় সময় একটা কথা বলে থাকে, আমরা আমাদের সিস্টেমকে সিকিউর রাখার জন্য এই করি। অনেকেই দেখবেন বলে থাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট কম্প্রোমাইজ করা খুব ডিফিকাল্ট। এখন দেখা যায় আপনি নিজেই যদি লগ ইন করতে চান, আপনি একটা আননোন কোনো ব্রাউজার দিয়ে, ধরেন আপনি আপনার স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে আমরা স্ন্যাপচ্যাট, ফেসবুক, গুগলে লগ ইন করতে গেলে আপনি লগ ইন করার চেষ্টা করতেছেন, কিন্তু গুগল কিন্তু সেখানেও আপনাকে বাধা প্রদান করতেছে। এই কিছু সাটেল ব্যাপার, সাইকোলজিক্যাল বিষয় দেখে আমাদের কাছে মনে হয় যে ইয়েস, এই ওয়েবসাইটটা আসলে খুব সিকিউর। সো এই একটা সিকিউর ওয়েবসাইট তৈরি করা, সাইবার সিকিউরিটির বা একটা সিকিউর সাইবার অ্যাসেট তৈরি করা সাইবার সিকিউরিটির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এবং অবশ্যই নিরাপদে কিভাবে ওয়েবসাইট ব্যবহার করা যায় সেটাও। যেমন প্রায় সময় দেখবেন বলা হয়ে থাকে ফেসবুকে কখনো আপনি আপনার গোপন কোনো কিছু শেয়ার করবেন না। এই যে কথাটা বারবার বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? আপনার এটা কেউ দেখে ফেলতে পারে, দেখলে ঝামেলা হইতে পারে, এটসেট্রা এটসেট্রা। আমি প্রায় সময় একটা প্র্যাকটিস সবাইকে করতে বলি, আপনি যখন কোথাও ঘুরতে যাবেন, যান ঘুরতে, আপনাকে ঘুরতে যেতে কেউ বাধা দেয়নি। আপনার যদি পোস্ট শেয়ার, মানে আপনার যদি ছবি তোলা আপলোড করতেই হয় এবং আপনি কোথায় গিয়েছেন সেটা যদি সবাইকে জানানোর প্রয়োজনই থাকে, পরের দিন জানান, ওই দিন জানিয়েন না। কারণ কেউ যদি আপনাকে স্টক করার চেষ্টা করে বা আপনি কোথায় কোথায় মুভমেন্ট করেন এটা আইডেন্টিফাই করার চেষ্টা করে, সে কিন্তু এগুলোর উপর অ্যানালাইসিস করে বের করতে পারবে। দ্যাটস ওয়াই বলা হয়ে থাকে পাবলিক ফোরাম টাইপ ওয়েবসাইট যেগুলো, ফর এক্সাম্পল সোশ্যাল মিডিয়াস, এগুলোতে কখনোই আপনার সেন্সিটিভ ইনফরমেশন দেওয়া উচিত না। আরেকটা বিষয়, একটা একটা ফানি ব্যাপার আছে যে মানে ওয়েবসাইটে এইচটিটিপিএস থাকলে ওয়েবসাইট সিকিউর, এইচটিটিপিএস না থাকলে ওয়েবসাইট সিকিউর না। এই কথাটা এক ধরনের, মানে কি বলা যায়, এটা হচ্ছে গিয়ে থাকে না মাঝে মাঝে যে বলতে বলতে ছড়াই গেছে গুজব, কিন্তু শুনলে বাস্তবই মনে হয়। এইচটিটিপি আর এইচটিটিপিএস এর ব্যাপারটা অনেকটা এরকম। এইচটিটিপিএস ডাজন্ট মিন যে ওয়েবসাইট সিকিউরড। এইচটিটিপিএস থাকলে আসলে কি সিকিউরড সেইটা হচ্ছে গিয়ে পরের স্লাইডের পরেরটাতে মনে হয় একটু আছে, সেখানে আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে বলবো। এখানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বলে একটা টার্ম আছে, ওই টার্মে গিয়ে আমি আপনাদেরকে ব্রেকডাউন করবো। অ্যান্ড ফোর্থ, অপরিচিতদের থেকে সাবধান থাকা। অবশ্যই এটা সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করে তারা ইউজুয়ালি আননোন কাউকে অত একটা আশেপাশে ঘেঁষতেও দেন না। এটা অটোমেটিক্যালি একটা ব্যাড হ্যাবিট হয়ে যায় মানুষজনের। প্লাস আপনি মানুষজনকে গাইডলাইন করারও চেষ্টা করবেন সবসময় যে প্লিজ ডোন্ট ডু দিস, প্লিজ ডোন্ট ডু দ্যাট। এটা সাইবার সিকিউরিটি একটা কমন কাজ, এবং আমি নিজেও মাঝে মাঝে বোরিং কথাবার্তাগুলো বলি। টঙের দোকানে বসে আছি চুপচাপ, কেউ এসে একটা কথা বলতেছে যে আরে সোশ্যাল মিডিয়াতে তো এই ঘটতেছে, ভাই আপনি গিয়ে কিন্তু কমেন্ট করেন না। হ্যাঁ, কেন কমেন্ট করবো না? কারণ এটা কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে আপনি কাজটা করছেন। সো এইরকম একটা অভ্যাস তৈরি অটোমেটিক্যালি আপনাদের হয়ে যাবে। এইবার আমাদের টপিকটা হচ্ছে সাইবার অপরাধ কি। সো অ্যাজ ইউজুয়াল সাইবার সিকিউরিটির মতো সাইবার অপরাধ নিয়ে কথা বলতে গেলে আগে আমাদের অপরাধের বিষয়টা বুঝতে হবে, যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অপরাধ বা ক্রাইম। আমাদের বাংলাদেশে অথবা আপনি যেই দেশে থাকবেন বা আছেন সেই দেশের যে কিছু আইন কানুন আছে, সেই আইন কানুন বিরোধী কোনো কাজ করাই হচ্ছে কি অপরাধ। সো সাইবার অপরাধ কি? বাংলাদেশে অথবা যেই দেশেই আছেন
সেই দেশে আপনার সাইবারের কিছু গাইডলাইন দেওয়া আছে যে আপনি এটা করতে পারবেন, ওইটা করতে পারবেন না। সেগুলোর কোনো একটা যদি আপনি ভায়োলেশন করেন, তাহলে আপনি আসলে সাইবার অপরাধ করছেন। ফর এক্সাম্পল কি হতে পারে? ফর এক্সাম্পল একটা ফানি এক্সাম্পল দিই, কারণ পরের স্লাইডে খুব সুন্দর করে বলা আছে আসলে অ্যাকচুয়াল এক্সাম্পল গুলা কি। বাট সাইবার ক্রাইম, আপনার কাছে মনে হয় সাইবার ক্রাইম না, এরকম একটা ঘটনা হচ্ছে গিয়ে কোনো একজন কলিগ, ফর এক্সাম্পল, বা আপনার কোনো একজন ফ্রেন্ড তার ল্যাপটপটা আনঅ্যাটেন্ডেড অবস্থায় রেখে গিয়েছে, অর্থাৎ ল্যাপটপ রেখে গেছে, আচ্ছা অন করে রেখে গেল। আপনি তার পাসওয়ার্ডটা দেখছেন, সে যখন চলে গেল আপনি কি করলেন? দুষ্টামি করে তার ল্যাপটপে ঢুকলেন, ঢুকে গিয়ে তার ল্যাপটপের ফর এক্সাম্পল ওয়ালপেপারই চেঞ্জ করে দিলেন, আর কিচ্ছু না। আপনি কিন্তু একটা সাইবার অপরাধ করছেন। এখন একটু বলতে পারেন যে হাউ ইজ ইট পসিবল, আমি কি করছি? আমি তো বন্ধুর সাথে একটু মজা নিয়েছি। নো, আইনে স্পষ্টত একটা কথা উল্লেখ করা আছে, আপনি যদি কোনো সিস্টেমে অনুপ্রবেশ করেন, অর্থাৎ উইথাউট পারমিশন আপনি যদি কোনো সিস্টেমে প্রবেশ করেন এবং প্রবেশ করার পরে আপনি যদি কোনো ডাটা টেম্পারিং করেন, অলরেডি অনুপ্রবেশ করছেন, এটা তো একটা অপরাধী। তারপরে আবার যদি ডাটা টেম্পার করেন, যে এটা তো ওনার ওয়ালপেপার ছিল না, বাট আপনি এটা ওয়ালপেপার করে ফেলছেন, তার মানে আপনি কিন্তু একটা ডাটা চেঞ্জ করলেন, এটাকে আমরা ডাটা টেম্পারিং বলি। আপনি যদি কোনো ডাটা টেম্পার করেন, বিলিভ ইট অর নট, 1 লক্ষ টাকা থেকে শুরু করে 7 বছর জেল, পরের বার করলে 15 বছর জেল, 1 কোটি টাকা জরিমানা পর্যন্ত আছে। তো দিস ইজ অলসো সাইবার ক্রাইম। তো সাইবার ক্রাইমের কিছু ধরন কি কি আছে? আহ প্রথম কথা যেটা আমার বলতে হয়, আমার এই এই পোর্শনটুকু খুবই পছন্দ হয়েছে, যে আপত্তিকর তথ্য প্রকাশ। এইটা এখনকার কনসেপ্টে খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। যে আপত্তিকর তথ্য প্রকাশ বলতে কি বোঝানো হয়, সেটা হচ্ছে কারো পার্সোনাল ডেটা লিক করা অথবা সোশ্যাল মিডিয়া এক্সপোজার। সো হাউ কাম পার্সোনাল ডেটা লিক অথবা সোশ্যাল মিডিয়া এক্সপোজার? এটার উদাহরণ আমি গতকালকে দিচ্ছিলাম। ফর এক্সাম্পল ধরেন তাহসান যে ঘটনাটা ঘটাইছে, এখন এই বেচারা হচ্ছে কি একটা শুভ কাজ করছে, ভালো কথা, আমি দেখলাম, খুশি হইলাম, আলহামদুলিল্লাহ বললাম, ফাইন। উইদিন 30 মিনিটস আমি দেখতেছি আমার ফেসবুক লিটারালি ভেসে যাচ্ছে মেয়ে তার জীবনে কি কি করছে সবকিছু নিয়ে। আরে ভাই, তাহসান কি জানতে দিচ্ছে কারো কাছে? হ্যাঁ। তো আপনি যে কাজটা করলেন, আপনি করলেন কি, ঘেটে ঘুটে সে যা যা কিছু করছে তার আপত্তিকর কিছু তথ্য আপনি প্রকাশ করা শুরু করলেন। এই তথ্যগুলা ওনারা যদি পাবলিকলি আনতেই চাইতো, তাহলে সে তার ফেসবুক আইডি দিয়ে পোস্ট করতো। আপনি কেন পোস্ট করার দায়িত্ব নিয়েছেন? ভাই, আপনাকে কি কত টাকা দিচ্ছে না এই পোস্ট করার জন্য? এটা কিন্তু এটা সাইবার ক্রাইম, এবং এটা আমরা অনেকেই বুঝি না, যেটা এটা সাইবার ক্রাইম। বুঝতে হবে যে পার্সোনাল ডেটা লিক, এখন আবার ধরতে পারেন যে সকল পার্সোনাল ডেটা লিক কি ক্রাইম? নো। কেউ একটা স্ক্যাম করেছে, কেউ একটা কিছু চুরি করছে, কেউ ডাকাতি করছে, হোয়াট এভার ইট ইজ, এই ধরনের তথ্য যদি আপনি লিক করেন, সেটা কিন্তু আপত্তিকর না। এখানে কথাটা আপনার বুঝতে হবে, আপত্তিকর এবং সোশ্যালি একসেপ্টেবল একটা জিনিস। যে একটা সমাজ একসেপ্ট করে যে হ্যাঁ ঠিক আছে, চোরের তথ্য দিয়েছে, খুশি হলাম, বাট কেউ তো আপনাকে র্যান্ডম এক্সওয়াইজেড এর তথ্য ফাঁস করে বেড়াইতে বলে নাই। তো সেটা কিন্তু আপত্তিকর তথ্য প্রকাশ। আমরা প্রায় সময় ফেসবুকে একটা ইনসিডেন্স দেখি যে এক পার্টনারের সাথে আরেক পার্টনারের ঝামেলা হয়েছে, এক পার্টনার আরেক পার্টনারের একদম দিন দুনিয়া সব ফাঁস করা শুরু করছে। দ্যাট ইজ আ সাইবার ক্রাইম। এটা পাবলিকলি অ্যাভেলেবেল কোনো ডাটা হওয়ার কথা ছিল না, আপনি যেটা করছেন দ্যাট ইজ আ ক্রাইম। সো অবশ্যই এটা মাথায় রাখতে হবে, দিস ইজ আ সাইবার ক্রাইম। দেন আসে প্রতারণা, অনলাইন স্ক্যাম। ওয়েল, মোটামুটি যারা হচ্ছে কি অনলাইনে গেম খেলে তারা মনে হয় জীবনে একবার হলেও অনলাইন স্ক্যামের শিকার হয়েছে। তারপরে যারা অনলাইনে একটু কাজ টাজ করার চেষ্টা করেন, তারা অনলাইন স্ক্যামের প্রায় শিকার হন। কিরকম? ধরেন আপনাকে কেউ বললো ফোর্ট নাইট গেমটা খুব ফেমাস, দেন কল অফ ডিউটি, পাবজি, দিজ আর ভেরি ফেমাস গেমস। এগুলোর ডিজিটাল কয়েন বলে একটা টার্মিনোলজি আছে, মানে ইন জেনারেল এদেরকে ডিজিটাল কয়েন বলা হয়। এখন কেউ আপনাকে বললো যে ভাই বিকাশে কোনো একটা পেজে আপনি গেলেন, গিয়ে দেখলেন, বা অনেক সময় নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশন বিক্রি করা হয়, অনেক সময় চ্যাট জিপিটির সাবস্ক্রিপশন বিক্রি করা হয়, অনেক ধরনের পেজ আছে। এখন আপনি কোনো একটা পেজে গেলেন, সে একটা বিকাশ নাম্বার দিল, আপনি তাকে বিকাশে সুন্দর মতো টাকাটা পাঠিয়ে দিলেন, আস্তে করে সে আপনারা ব্লক করে দিল। আমি এই ধরনের ঘটনা প্রায় সময় শুনি। টং দোকানে যাওয়ার একটা অন্যতম বড় কারণ হচ্ছে কি, আমি বিভিন্ন ধরনের অপরাধমূলক গল্প শুনতে পারি ওই জায়গায় গেলে। আসলে মানুষ কি ধরনের অপরাধের শিকার হচ্ছে বা কোন ধরনের ক্রাইম এসে ভিক্টিমাইজড হচ্ছে, অনেক ধরনের ইনফরমেশন পাওয়া যায় এসব জায়গায় গেলে। সো যেটা হলো, সে আপনাকে ব্লক করে দিল এবং আপনি কিন্তু আপনার সার্ভিস আর পেলেন না। সো অনলাইনে আপনাকে প্রমিস করা হলো আপনাকে একটা সার্ভিস দেওয়া হবে, সেটার এগেইনস্ট একটা অর্থনৈতিক ট্রানজাকশন হলো। অত্যাধিক পরিমাণ বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা সংমিশ্রণ করে ফেলছে। সো এই কাজ করার পরে আপনি যদি সার্ভিস না পান, তাহলে এটা একটা অনলাইন স্ক্যাম। অর্থাৎ বলা হলো যে আপনাকে এইটা দেওয়া হবে, বাট দেওয়া হইলো না, এবং পুরো ঘটনাটা এই ঘটলো অনলাইনে।
তাহলে এটা একটা অনলাইন স্ক্যাম। আর কেউ যদি অফলাইনে করে, যে আপনার যেমন হচ্ছে গিয়ে আমি সবচেয়ে বেশি স্ক্যামের শিকার যেটা হয়েছে, যে তুই এবার পরীক্ষা ভালো করলে তোর এইটা কিনা দেবো, এবং কিনা দেওয়া হয় নাই, দ্যাট ইজ আ স্ক্যাম। হ্যাঁ, সো ওইটা ফিজিক্যাল স্ক্যাম, যেটা ফিজিক্যালি করা হয়। আর অনলাইনে যদি করা হয়ে থাকে, যে আমার আম্মা যদি আমার ফেসবুকে মেসেজ দিয়ে বলতো যে তুই যদি এবার পরীক্ষায় পাস করস, আই মিন ফার্স্ট হওয়ার তো কোনো অর্থই আসে না আমার সাথে, আমি যদি পরীক্ষায় পাস করি তাহলে হচ্ছে আমার এটা কিনে দেওয়া হবে, এন্ড সে যদি কিনে না দেয়, দ্যাট ইজ অ্যান অনলাইন স্ক্যাম। সো দেন ইট কামস টু স্প্যাম ইমেল। স্প্যাম ইমেল এক ধরনের ক্রাইম তো আছেই, বাট ফিশিংটা নিয়ে কথা বলি। ফিশিং নিয়ে কথা বলে বাকি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। সো ফিশিং বলতে আমাদের একটা কই গেল, হ্যাঁ, ফিশিং বলতে আমাদের একটা কমন টার্মিনোলজিস আছে, যে লাইক ফিশিং স্যাম্পল লিখে আমি যদি সার্চ করি গুগলে, আমাদের একটা কমন থট বা চিন্তা ভাবনা যেটা সবসময় কাজ করে, যে ফিশিংটা আসলে কি হইতে পারে। লেট মি চেক কোন স্ক্রিনশটটা। ধরেন ফর এক্সাম্পল দিস ইজ দ্য স্ক্রিনশট যেটা আমি দেখাতে চাচ্ছি। ও মাই গড, এই তো বেশি ছোট, না এটা বোঝা যাবে না, এটা এটা বাদ দেই, অন্য কোনো একটা ছবি আমি টাচ করার চেষ্টা করি। প্রবাবলি দিস ওয়ান, রাইট, দিস ওয়ান পারফেক্ট এক্সাম্পল ফিশিং এর জন্য। বাই দ্য ওয়ে, এগুলো লোড হতে হতে একটু আমি কোশ্চেন করি আপনাদেরকে। আমি যে আপনাদেরকে বলছি বা আমি যে বোঝাচ্ছি, আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন তো, নাকি কোনো কারণে মনে হচ্ছে যে আমি খুব জঘন্য জি স্যার, কিছু? বুঝতে পারতেছি। Yes, Thank sir. you. সো এইটার ফিশিং বলতে আমরা যে কনসেপ্টটাই বিশ্বাসী, এইখানে এই ফিশিং এর ক্ষেত্রে আমার সাথে একটু আপনারা প্রোঅ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবেন, একটা দুইটা অ্যান্সার আমার সাথে একটু করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে গিয়ে ফিশিং বলতে আপনারা কি বোঝেন, কেউ একজন বলেন আমাকে। ফিশিং বলতে আর কি, এই যে আপনার যখন আমরা ওয়েব ব্রাউজ করি তখন হঠাৎ করে একটা ইমেল পপ আপ আসে বা কোনো একটা র্যান্ডম পপ আপ করে একটা মেসেজ আসে যে এত টাকা আপনি জিতেছেন, এই সেই, এগুলো আর কি ফিশিং এর কিছু এক্সাম্পল। স্যার, ফিশিং শব্দটি সাধারণত ইন্টারনেট বা সাইবার অপরাধের ক্ষেত্রে ব্যবহার হয়। ওকে, সো একজন একটা ফিশিং লিংক পাঠালো, আমি ঢুকলাম ফিশিং লিংকে। খেয়াল করে দেখেন ফিশিং লিংকটা, এটা হচ্ছে কি হুবহু গুগলের মতো দেখতে, একটা গুগলের লগ ইনের মতো দেখতে একটা পেজ, যদিও ভিন্ন ল্যাঙ্গুয়েজে। সো ইউজুয়ালি আমরা যখন গুগলে mail.google.com দিচ্ছি, অথবা হচ্ছে গিয়ে জাস্ট র্যান্ডমলি কোনো একটা গুগলে ইউটিউবে লগ ইন করার যখন চেষ্টা করি, আলটিমেটলি আমার ইউটিউবে গুগলে তো লগ ইন করতে হচ্ছে। সো আমাকে ধরেন কেউ একটা লিংক পাঠালো, যে লিংকে ঢুকলে আমি পেজটা দেখতেছি গুগলের, বাট উপরে যদি লিংকটা দেখেন, লিংকটা কিন্তু আসলে গুগলের না। দিস ইজ আ ভেরি ক্লাসিক এক্সাম্পল অফ ফিশিং। এবং এই ফিশিং গুলো আইডেন্টিফাই করা কিভাবে সহজ, এই ফিশিং গুলো আইডেন্টিফাই করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গিয়ে, যে আমি কোনো একটা কিছুতে ক্লিক করলাম, এবং ক্লিক করার পর আমি নিচে যা দেখতেছি সেটার সাথে উপরের লিংকের কোনো মিল নেই। আমি নিচে দেখতেছি এটা গুগলের লগ ইন পেজ, বাট উপরে আমি দেখতেছি যে এটার সাথে তো গুগলের কোনো সম্পর্কই নেই, কারণ উপরে লেখা সামথিং হাবিজাবি কিছু একটা, দেন global.prod.fastly.net. So this is not a domain of, not even a subdomain of Google, right? বাট এই ফিশিংটার ব্যাপারে মোটামুটি আমরা এখন বর্তমানে সবাই অবগত আছে, এবং এইসব জায়গায় গেলেই আমি সবসময় ইমেল অ্যাড্রেস দেই, ফানি ফানি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ডে অনেকে গালিগালাজও করে, সো এটা অস্বীকার করে লাভ নাই। ফিশিং কেউ বুঝতে পারলে ভালো রকমের গালি খায় যে ফিশিং লিংক পাঠাইছে। বাট আপনাদেরকে একটু অ্যাডভান্স একটা ফিশিং যদি আমি দেখাতে চাই, এটাকে বলে হচ্ছে গিয়ে হোমোগ্লিফ অ্যাটাক। সো হোমোগ্লিফ অ্যাটাকটা আসলে কি? আমার কাছে পার্সোনালি এই অ্যাটাকটা খুব পছন্দের একটা অ্যাটাক, কারণ এই অ্যাটাকের ড্যামেজটা প্রচুর, প্রচুর বলতে প্রচুর। কিরকম? ফর এক্সাম্পল আমি facebook.com লিখলাম, এখন দেখেন facebook.com আমি যখন লিখলাম, এখানে সুন্দর মতো বেশ কয়েকটা অপশন চলে আসছে। ইন্টারনেটে একটা সময় পুরো ইন্টারনেট চলেছে হচ্ছে ইংলিশ অ্যালফাবেটস এর উপর বেস করে। সো এটাকে আস্কি কনভার্সন বলতে পারেন, যে ইংরেজিতে আমরা যখন এফ লিখতেছি, এ লিখতেছি, প্রত্যেকটারই কোনো না কোনো একটা আস্কি ভ্যালু আছে, এবং এই ভ্যালুর উপর বেস করে আসলে ইন্টারনেট চলেছে। আপনি নিজেও দেখবেন, আপনি কিন্তু ওয়েবসাইট সবসময় ইংরেজি অক্ষরেই লেখেন, অন্য কোনো অক্ষরে লেখেন না। বাট পরবর্তীতে একটা সময় এটা নিয়ে মোটামুটি একটা কথা উঠলো,
যে কেন ভাই সারা বিশ্বে কি খালি ইংরেজি শব্দ, ইংরেজি অ্যালফাবেটই আছে, চাইনিজ নেই, বাংলা নেই, ইন্ডিয়ানদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ নেই, পাকিস্তানের নেই, পৃথিবীর প্রত্যেকটা দেশে নিজস্ব কিছু না কিছু অ্যালফাবেট আছে, এগুলাকে কেন বাদ দেওয়া হইলো? সো চাপের মুখে পড়ে রিসার্চাররা যে জিনিসটা বের করলো যে আচ্ছা ঠিক আছে জান ভাই আপনার সব অ্যালফাবেট আমি দিতেছি, মাফ করে দেন, ভুল করছি আমি। সো সমাধান কি? সমাধান হচ্ছে গিয়ে আমরা ইংরেজির পাশাপাশি সকল অ্যালফাবেট এখন থেকে অ্যালাউ করব। সকল অ্যালফাবেট অ্যালাউ করতে গিয়ে আমাদের ইউনিকোডটা ইন্ট্রোডিউস করানো হলো। এই যে আমরা যে এখন বাংলায় সুন্দর করে লিখতে পারি অভ্র কিবোর্ডে বা হচ্ছে গিয়ে গুগল কিবোর্ডে, বিভিন্ন কিবোর্ডে আমরা এখন বাংলা লিখতে পারি, কেউ চাইলে চাইনিজ লিখতে পারে, হিন্দি লিখতে পারে, যে যে ল্যাঙ্গুয়েজ লিখতে পারতেছে, দিস আর ইউনিকোড। এই সেম জিনিসটা কিন্তু এই ওয়েবসাইটের লিংকের ক্ষেত্রেও হয়েছে বা ডোমেইনের ক্ষেত্রেও হয়েছে। খেয়াল করে দেখেন, আমি এখানে facebook.com লিখলাম, তো আমি যদি নিচে facebook.com এখন ক্লিক করি, এই facebook.com এ ক্লিক করলে আমাকে ক্যাজুয়ালি ফেসবুকের পেজে নিয়ে যাচ্ছে, বিকজ দিস ইজ অথেন্টিক facebook.com। প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি তো অন্যান্য ক্যারেক্টারও সিলেক্ট করতে পারতেছি। খেয়াল করে দেখেন, আমি যদি আজকে এই এ এর বদলে এটা সিলেক্ট করতাম, নিচে তাকিয়ে দেখেন একটু পরিবর্তন কিন্তু চলে আসছে এখানে, আমি একটু জুম করছি, একটু পরিবর্তন কিন্তু এখানে চলে আসছে, একটা ছোট্ট এ চলে আসছে, রাইট? আপনি হয়তো বা বলতে পারেন না ভাই এটা দেখলেই বুঝবো, এটা একটু বসাই, কিছুটা তাও একটু মানানসই আছে। এখন আমি যদি এ বসাই, খেয়াল করে দেখেন এইখানে facebook.com, এটা কিন্তু ইংরেজির এ না, হবে কোন একটা দেশের দেখতে এর মতো, বাট দিস ইজ নট এ। এটার উচ্চারণ কি হবে তাও আমি জানি না আনফরচুনেটলি। সো অ্যাকচুয়াল এ কিন্তু ছিল দিস ওয়ান। আমি কিন্তু যেটাই সিলেক্ট করতেছি চেঞ্জ হচ্ছে, নিচে যদি তাকান আমি যেটাই সিলেক্ট করতেছি চেঞ্জ হচ্ছে। এখন যেটা সিলেক্ট করলাম এটা হচ্ছে কি অ্যাকচুয়াল এ। আমি এখন যেটা সিলেক্ট করলাম এটা কিন্তু অ্যাকচুয়াল এ না, বাট এর মতো দেখতে। কিন্তু আপনি যদি খালি চোখে জিনিসটা দেখেন, এটা কি কোনোভাবে আইডেন্টিফাই করা সম্ভব এটা অ্যাকচুয়াল ফেসবুকের ডোমেইন না? আপনি যতই আমাকে বোঝানোর চেষ্টা করেন যে না দেখলে বোঝা যায় এটা ফেসবুকের এ না, আপনি পারবেন না। ইউ ক্যান নট কনভিন্স এনিওয়ান। আপনি নিজে একটু কনভিন্স করার চেষ্টা করেন। এ নিয়ে যদি আপনার খটকা লাগে, ধরেন আপনি বলেন না ভাই এ আমি বুঝেই যাবো, সমস্যা নেই, তাহলে আপনাকে দেখাই এইটা হচ্ছে, ধরেন এটা ও দিলাম, স্যার এইটা একটা কোশ্চেন ছিল, হ্যাঁ প্লিজ। এই যে কে যে বুঝে যেতেছে না বাট মানে একদম সিমিলার মনে হইতেছে, তাদের কি ওই যে এইচটিটিপিএস এর সিকিউরিটিটা যে ওটা কি ভ্যালিড থাকবে, ভ্যালিড শো করবে? এইচটিটিপিএস তো আমি যে কোনো ডোমেইনেই বসাতে পারতেছি, এটা জাস্ট আমার এসএসএল সার্টিফিকেট নিলেই হচ্ছে। আচ্ছা, মানে সিকিউরিটি দেখাবে, মানে সিকিউর আছে যে, সেটা দেখানো কোনো বিষয় না, সেটা জাস্ট ওয়ান ব্যাপার এখানে। আচ্ছা তাহলে তো ইজিলি পথভ্রষ্ট হয়ে যেতে পারে। ইভেন এখানে মানে এই এইচটিটিপিএস বসানোটা কিন্তু ফ্রি অফ কস্ট 3 মাসের জন্য। সো আমি যদি টার্গেট করি তার জন্য কিন্তু আমি 3 মাস বসে থাকবো না, তারে টার্গেট করলে 3 মাসের ভিতরে কাজ যা ঘটার ঘটে যাবে। এন্ড এই যে ধরেন আমি ও দিলাম একটা, এটার ওটা একটু বড়, এইবার দেখেন এই ওটা বসাই যেটা হচ্ছে সিমিলারলি লুকস জাস্ট লাইক দ্য অরিজিনাল ও। এই দুইটার ভিতর কিন্তু একটা হচ্ছে অ্যাকচুয়াল ইংরেজির ও, আরেকটা কিন্তু ইংরেজির ও না। এবার দেখেন পাশাপাশি দুইটা আছে, না হাইটে ডিফারেন্স আছে, না উইথের ডিফারেন্স আছে, না শেপে ডিফারেন্স আছে, নাথিং। সো এইটা কিন্তু একটা ফিশিং লিংক, এবং এই লিংকটা মানে আমাদের হিউম্যান সাইকোলজিতে আমরা যখন কোনো একটা লিংক দেখি, আমাদের লিংকটা দেখে যদি ভ্যালিড মনে হয়, আমরা কিন্তু পরে আর চেক করি না, আমরা পরে আর ওইভাবে চেক করি না যে এটা অরিজিনাল নাকি অরিজিনাল না। বাট এই লিংকটা যদি আমি এখন ক্লিক করি, দেখবেন আমার ব্রাউজার কিন্তু ঠিকই বুঝতে পারছে এটা ফেসবুক না। উপরে যদি একটু তাকান, এটা একটু আমি বড় করে দেখাবো, সমস্যা নেই। উপরে যদি আপনি তাকাতেন তাহলে আপনি লিংকটা দেখতেন সামথিং লাইক দিস। এইচটিটিপিএস বাদ দেন, আমি তো বললাম 3 মাসের জন্য ফ্রিতেই নেওয়া যায় এইচটিটিপিএস বাদ দিয়ে আপনি যদি এইবার টেকনিক্যাল আসপেক্ট থেকে লিংকটা দেখেন, পৃথিবীর যে কোনো ডোমেইনের নামে যদি ইউনিকোড চলে আসে, অর্থাৎ ইংরেজি অক্ষর বাদে অন্য যে কোনো অ্যালফাবেট যদি চলে আসে, সামনে একটা XN ডাবল হাইফেন বসানো হয়। একটা হাইফেন দেখে আবার ভয় পাওয়া যায় না কেউ, XN ডাবল হাইফেন অলওয়েজ থাকবেই। এন্ড নোটিস করে দেখেন এখানে যে একটা এ আমি যে অল্টার করেছিলাম, সেই সরি ও যেটা আমি অল্টার করেছিলাম সেই ওটা কিন্তু এখানে নেই, ফেস বক হয়ে আছে এই জিনিসটা। এইটার পাশে আস্তে করে একটা হাইফেন দিয়ে এখানে লেখা আসতেছে হাইফেন ই জে জি। সো হাইফেন ই জে জি দিয়ে বোঝানো হচ্ছে যে এই কোড, এই জিরোর সরি এই ও এর বদলে
ওটাকে যদি আমি ইংরেজিতে কনভার্ট করি তাহলে হচ্ছে সাথে একটা হাইফেন ইজেজি বসাতে হবে আমার। বাট আপনাকে যদি আমি এই ধরনের একটা লিঙ্ক দেই, একদম বুকে হাত দিয়ে বলেন তো আসলে মানে ক্লিক না কেন করবেন না? প্রথম কথা হচ্ছে গিয়ে এইটা। হ্যাঁ, কারণ আমাকে একবার একজন এই লিঙ্ক পাঠিয়েছিল এবং খুবই বিশ্বস্ত একজন ভদ্রলোকই লিঙ্ক পাঠিয়েছিল। উনি মূলত লিঙ্কটা আমাকে পাঠিয়েছিল দুষ্টামি করার জন্য, টেস্ট করার জন্য যে আমি লিঙ্কে ক্লিক করি কিনা। এখন সে হচ্ছে গিয়ে আমার এক খুব কাছের বড় ভাই, লিঙ্ক পাঠালো, আমি সুন্দর মতো লিঙ্কে ঢুকলাম। লিঙ্কে ঢোকার পরে গিয়ে আমার কাছে খটকা লাগছে, ওয়েট সামথিং ইজ নট রাইট। হ্যাঁ, সো পরে আমি বললাম ভাই আপনি আমাকে কিসের লিঙ্ক দিছেন? বলতেছে আরে এটা মজার কাহিনী, এই 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 ঘটনা। আমি বললাম ভাই আমি আপনি লিঙ্ক পাঠাইছেন দেখে ক্লিক করছি, ইউজুয়ালি তো আমি লিঙ্কে ক্লিক করি না। বলতেছে প্রবলেম তো ওইখানেই, সাইবার সিকিউরিটির আসপেক্টে সবসময় জিরো ট্রাস্ট পলিসিতে চলতে হবে। ইউ ক্যান নট ট্রাস্ট ইভেন ইউর সেলফ, তাহলে তুমি আমাকে কি হিসাবে ট্রাস্ট করছো? দ্যাট ওয়াজ আ ভেরি গুড কোশ্চেন। সো দিস ইজ অলসো আ টাইপ অফ ফিশিং অ্যাটাক, সো বি ভেরি কেয়ারফুল। এই ধরনের ফিশিং অ্যাটাক কি বাংলাদেশে কখনো হয়েছিল? জি হয়েছিল। বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে এবং বাংলাদেশের যতগুলা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আছে লাইক নগদ, ইউপে, তারপর হচ্ছে গিয়ে আপনার বিকাশ, সবগুলোর ডোমেনকে এভাবে হোমোগ্লিফে কিনে নেওয়া হয়েছিল এবং পুরো কাজটা ঘটেছিল। ইন্টারেস্টিং ফ্যাক্ট, পুরো রেজিস্ট্রেশন হয়েছিল ইন্ডিয়া থেকে। অবাক করা বিষয় ছিল, আমরা খুব অবাক হয়েছিলাম। মোটামুটি 22 থেকে 23টা ডোমেইন ইট ওয়াজ রেজিস্টার্ড ইন দ্যাট প্লেস, এন্ড ওইখান থেকে মূলত একটা অ্যাটাক চালানো হয়েছিল। কতটুকু ড্যামেজ হয়েছে সেটা কিন্তু আমরা জানি না, কারণ যারাই ওই ওয়েবসাইট গুলো ভিজিট করেছে, আমি জানি না, আমি আশা করি কেউ ওয়েবসাইটটা ভিজিট করে নাই, বাট যারাই ওয়েবসাইট ভিজিট করেছে তারা কিন্তু আসলে নিজেরাও বোঝে নাই তারা কিসে ভিজিট করতেছে। সো কমপ্লেন্ট আসলে দিবে কাকে? দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট প্রবলেম। সো দিস ইজ আ কাইন্ড অফ ফিশিং অ্যাটাক। এটা আমি সবাইকে একটু দেখানোর চেষ্টা করি সো দ্যাট আপনারা যেন বুঝতে পারেন যে ফিশিং অ্যাটাক আসলে কতটা ডেভাস্টেটিং হতে পারে। এনি কোশ্চেন রিগার্ডিং দিস ফিশিং অ্যাটাক? স্যার এগুলা তো সব সময় চলতেও থাকবো, এখন আমরা মানে সাধারণ মানুষ যারা তারা কিলা দিয়ে করতাম স্যার। এখানে প্রথম ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ওই যে সাইবার সিকিউরিটির একটা কমন কথা যেটা আছে যে সচেতনতা, যেমন আমি আপনাদেরকে সচেতন করলাম। এখন ওই তারপর একটা কথা বলতে হয় আসলে যে আসলে সচেতন করে কতজনকে আপনি সচেতন করবেন। এই কারণে পরবর্তীতে বড় বড় কোম্পানি যারা আছে লাইক গুগল, ফায়ারফক্স, তারপর হচ্ছে ফেসবুক, সবাই মিলে একটা ডিসিশন নিছে যে আমরা ধরি আমাদের ইউজাররা হচ্ছে গিয়ে কঠিন লেভেলের বোকা। তো এই বোকাদেরকে আমরা যতই সাইবার সিকিউরিটি নিয়ে বোঝানোর চেষ্টা করি না কেন, আমাদের ন্যূনতম কোনো লাভ নাই। তাহলে কি করা যায়? তাহলে আমরাই এমন কিছু সিস্টেম ডেভেলপ করি যেটা ভুলেও যদি ক্লিক করে অ্যাটলিস্ট তারা একটা অ্যালার্ট দেবো যে ভাই প্লিজ স্টপ, এটা কিন্তু এইরকম একটা জিনিস। হ্যাঁ, সো আপনি যদি কখনো কোনো হোমোগ্লিফ লিঙ্কে ক্লিক করেন, এগুলাকে আমরা হোমোগ্লিফ লিঙ্ক বলি। এই তিনটা নাম আছে এটা, হোমোগ্লিফ অ্যাটাক, ইউনিকোড অ্যাটাক, আর একটা ফানি নাম আছে, এটা হচ্ছে পানি কোড অ্যাটাক, PUNY, পানি কোড অ্যাটাক। কেউ যদি এই তিনটা অ্যাটাকের কোন একটা শিকার হয়ে থাকে, আপনি যে ব্রাউজার ইউজ করতেছেন, গুগল ক্রোম বা ফায়ারফক্স যেটা ইউজ করতেছেন, সে নিজে আপনাকে আগে একটা অ্যালার্ট দিবে যে আপনি কি বুঝে শুনে লিঙ্কে ক্লিক করতেছেন, এটা কিন্তু হোমোগ্লিফ, বা এটার কিন্তু লিঙ্কটা একটু ম্যানিপুলেটেড করা লিঙ্ক, এটা কিন্তু একটা ফিশিং অ্যাটাক হতে পারে। এইভাবে আপনাকে সরাসরি অ্যালার্ট দিবে। এখন অ্যালার্ট না হয় দিল, ফাইন, ভালো কথা, বাট আপনি অ্যালার্টটাকে যদি তোয়াক্কা না করেন, দ্যাট ইজ আ ভেরি বিগ ইস্যু। বিকজ সাইবার সিকিউরিটিতে একটা খুব কমন কথা বলা হয়, the weakest link of cyber security is the human being itself। অর্থাৎ একটা সাইবার সিকিউরিটির সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে যিনি এটা অপারেট করছেন বা যে ব্যক্তি এটা চালাচ্ছেন উনি নিজেই। ধরেন ক্র্যাক সফটওয়্যারে ভাইরাস থাকতে পারে, আমরা সবাই জানি মোটামুটি, কিন্তু তারপরে ক্র্যাক সফটওয়্যার আমরা ডাউনলোড করতেছি এবং অ্যান্টিভাইরাস পাগল হয়ে যেতেছে, প্লিজ ভাই তোর পায়ে ধরে ইনস্টল করিস না, তারপরেও আমরা ইনস্টল করতেছি। সো এখন আমাকে ব্রাউজার অ্যালার্ট দিল যে আপনি ঢুকেন না, এটা ফিশিং অ্যাটাক হতেও পারে। আপনি কি করলেন? তোয়াক্কা না করে বললেন প্রসিড। ব্রাউজার কি করবে? আপনি তো বলছেন ওইখানে ভিজিট করতে। সো তো যতটুকু আপনাদেরকে জানাচ্ছে, আপনাদের কাজ হচ্ছে কি আপনারা যখন নেক্সট বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে বসবেন তাদেরকে জিনিসগুলো জানানো। এতে নিজেরও একটা ভাব পারবে যে দেখছো আমি এই জিনিসটা জানি। হ্যাঁ, প্লাস আপনি একটা মানুষকে এই ব্যাপারে একটু সচেতন করতে পারলেন। সো এছাড়া আমার কাছে আসলে কোনো রাস্তা আছে বলে মনে হয় না। ওয়েল, তারপরে পার্টটা হচ্ছে গিয়ে হুমকি প্রদর্শন। অবভিয়াসলি হুমকি প্রদর্শনটা তো খুব সিরিয়াস ইস্যু এবং কনসার্নিং ইস্যু এজ ইন
কি যে আমরা প্রায় সময় দেখে থাকি যে আমাদের সাইবার সিকিউরিটির আসপেক্টে ফেসবুকে একজন আরেকজনের বেহুদা হুমকি দেওয়া শুরু করছে। তো এই বেহুদা হুমকি দেওয়াটা কিন্তু আমরা মনে করি যে আরে দূর বলার কাজ বলছি, বাট ইউ আর ডুইং এ ক্রাইম। সে যদি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে, জেল নিশ্চিত। হ্যাঁ, তো হুমকি প্রদর্শন দেওয়া যাবে না, দেখা নিব, এই করব সেই করব, তুই চিনোস আমারে। নো, আপনাকে চেনার প্রয়োজন তার নাই। সে কেন আপনারে চিনবে ভাই? তার যদি চেনার প্রয়োজন থাকতো সে অবশ্যই আপনাকে চিনতো, রাইট? তো সে যেহেতু আপনাকে চিনে না, কেন গায়ে পড়ে লাগতে চাইতেছেন? সো এই ধরনের কাজগুলো করা যাবে না। কাউকে নক করে বলা যাবে না তুই চিনোস কিনা আমাকে। ডোন্ট ডু দিস থিংস। দেন হ্যাকিং। আসলে হ্যাকিং যে সাইবার অপরাধ, এটা বলা বাহুল্য, এটা এটা না বললেও চলতেছে যে হ্যাকিং যে আপনার সাইবার অপরাধ। দেন দেন ইট কামস টু সাইবার যুদ্ধ বা সাইবার ওয়ার। এই সাইবার যুদ্ধ বা সাইবার ওয়ার শব্দটার সাথে আমার প্রচন্ড ইমোশন জড়িত। বাংলাদেশে 2টা সাইবার ওয়ার হয়েছিল, ব্যাক ইন 2012 এবং 2015। আল্লাহর অশেষ মেহরবানিতে আমি 2টা সাইবার ওয়ার এই সংগ্রহ অ্যাড হতে পেরেছিলাম, সংযুক্ত হতে পেরেছিলাম, এবং আমি পার্টিসিপেট করেছি অ্যাক্টিভলি। প্রথম সাইবার ওয়ারটা ছিল ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশের সাইবার ওয়ার রিগার্ডিং ফেলানি হত্যাকাণ্ড বর্ডারে। সো দ্বিতীয় সাইবার ওয়ারটা হয়েছিল 2015 সালে বিশ্বকাপ খেলায় ইন্ডিয়া বাংলাদেশের সাথে কারচুপি করেছিল, এরকম একটা ব্যাপার চলে আসছিল, এবং আম্পায়ার সম্ভবত হি ওয়াজ সোল্ড, বাট উই আর নট শিওর। সো তখন যে ঘটনাগুলো ঘটে সাইবার ওয়ারের সময়, আমি হচ্ছে গিয়ে ধরেন সাইবার ওয়ার যে 2 দেশের ভিতরে হবে, নট জাস্ট দ্যাট, 2টা গোষ্ঠীর ভিতরেও হতে পারে, 2টা গ্রুপের ভিতরেও হতে পারে। সো সাইবার ওয়ারের কাজটা যেটা হয় যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে যখন হলো, ইন্ডিয়ানরা বাংলাদেশের ওয়েবসাইট হ্যাক করেছে, বাংলাদেশিরা ইন্ডিয়ান ওয়েবসাইট হ্যাক করেছে। এখন যদি কোশ্চেন করেন কে জিতছিল, বাংলাদেশিরা জিতছিল। সো এটা একটা মজার ঘটনা ছিল যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশি হ্যাকাররা আসলে পেরে উঠছিল। ইট ওয়াজ আ ভেরি প্রাউড মোমেন্ট ফর আস। সো এনিওয়ে, দিস ইজ আ সাইবার ক্রাইম, হোয়াটএভার। আমি নিজেই বলতেছি আমি সাইবার ওয়ারে জয়েন করেছি, বাট ইট ইজ আ ক্রাইম। এনিওয়ে, দেন কামস টু ডিডোস অ্যাটাক। ওয়েল, ডিডোস অ্যাটাকটা কি একটু পরে বুঝবেন, একটু পরে বললে আপনারা মজা করে বুঝতে পারবেন। সাইবার স্পাইং, এটা এটা খুব খারাপ একটা জিনিস। সেটা হচ্ছে গিয়ে আপনি কারো উপর যদি সাইবারের থ্রুতে, এটা এটা গভর্নমেন্টরা ইউজুয়ালি করে থাকে, বিভিন্ন দেশের গভর্নমেন্টরা করে থাকে, ব্যক্তি পর্যায়ে আসলে খুব কমই হয়ে থাকে এই ঘটনা সাইবার স্পাইং। যে আপনি কারো মোবাইল হ্যাক করলেন বা কারো সিস্টেম হ্যাক করলেন, হ্যাক করে তার উপর স্পাইং করতেছেন, মনিটর করতেছেন সে কি করতেছে না করতেছে। সো টাইপস অফ সাইবার সিকিউরিটি। আমি আপনাদেরকে গল্প বলতে বলতে মাত্র ঘড়ির দিকে তাকালাম, টাইম কিভাবে চলে যায়। সো টাইপস অফ সাইবার সিকিউরিটি থ্রেটস আমরা ম্যালওয়্যার নিয়ে অলরেডি জেনেছি, ফিশিং এর ব্যাপারে জেনেছি। হোয়াট ইজ দিস স্পিয়ার ফিশিং? ফিশিং হচ্ছে কি আমি গণহারে সবাইকে হ্যাক করা ট্রাই করতেছি, স্পিয়ার অর্থাৎ ফেক মেইল পাঠাচ্ছি বা ইমেল পাঠাচ্ছি। স্পিয়ার ফিশিং হচ্ছে আমি ডেডিকেটেডলি শুধু আপনাকেই টার্গেট করলাম। যেটা আপনাদের একটু জানা থাকা দরকার সেটা হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। আপনারা প্রায় সময় একটা কথা শোনেন যে পাবলিক ওয়াইফাইতে থাকলে ভিপিএন ইউজ করা উচিত, পাবলিক ওয়াইফাইতে থাকলে কানেক্ট হওয়া উচিত না, যে কোনো ওপেন ওয়াইফাইতে কানেক্ট হওয়া উচিত না। এই গল্পটা আসলে কেন শোনেন? ঘটনাটা হচ্ছে গিয়ে, সরি আমি বাংলা সিলেক্ট করে ফেলেছি। তো ঘটনাটা হচ্ছে গিয়ে আপনি যখন ইন্টারনেটে কানেক্টেড হন, আসলে ঘটনাটা কি হয়, ধরেন এটা হচ্ছে গিয়ে একটা রাউটার, অনেক বড় রাউটার রেখে দিচ্ছে, এন্ড এই হচ্ছে গিয়ে আপনি কম্পিউটারে বসে কমিউনিকেট করতেছেন। তো আপনি যখন কম্পিউটারে লিখতেছেন google.com, আপনার রিকোয়েস্টটা রাউটারের কাছে যাচ্ছে, রাউটার ইন্টারনেট থেকে ডাটা এনে আপনাকে দিচ্ছে, রাইট? এখন কেউ যদি হুট করে, ধরেন এই হচ্ছে গিয়ে অ্যাটাকার, সো হি ইজ দ্য হ্যাকার, সে হচ্ছে অ্যাটাকার ধরে নেন। অ্যাটাকার হচ্ছে আপনার এবং রাউটারের মাঝখানে এসে আপনাদের পুরো ডাটাটা রিড করা শুরু করলো। এই যে সে যে মাঝে চলে আসলো, দিস ইজ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। এবং ওপেন ওয়াইফাইতে থাকলে বা পার্সোনাল ওয়াইফাইতে না থাকলে এই জিনিসটা হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। ইভেন আপনার রাউটার যদি কেউ হ্যাক করে, সেও আপনার উপর দিয়ে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক চালাতে পারবে। সো ম্যান ইন দ্য মিডল অ্যাটাকে যেটা হয়, আপনি এতক্ষণ রিকোয়েস্ট করতেছিলেন সরাসরি রাউটারের কাছে, এখন রিকোয়েস্ট ঘুরবে ওর ভিতর দিয়ে। সো আপনার রিকোয়েস্ট প্রথমে অ্যাটাকারের কাছে যাবে, অ্যাটাকার পাঠাবে রাউটারকে, রাউটার আবার রেসপন্স করবে অ্যাটাকারকে, অ্যাটাকার পাঠাবে আপনাকে। এইবার আসেন হচ্ছে গিয়ে এইচটিটিপিএস এর গল্পে আসি। এখন আপনি যদি একটা জিনিসের মাঝখানে চুপচাপ বসে থাকেন, আপনি কিন্তু সবই শুনতে পারবেন এবং দেখতে পারবেন যে কে কি করতেছে, কে কি বলতেছে, রাইট? অর্থাৎ আপনার কম্পিউটার কি বলার চেষ্টা করতেছে। কম্পিউটার কি বলে? কম্পিউটার অনেক কিছু বলে, যেমন আপনি কোন কোন ওয়েবসাইটে ভিজিট করতেছেন, কোন ওয়েবসাইটে গিয়ে কি পাসওয়ার্ড দিচ্ছেন, এগুলো কিন্তু কম্পিউটার বলে রাউটারের কাছে, রাইট? ডাটা পাস করতেছে। এইচটিটিপি থাকলে যেটা হয়, এইচটিটিপি থাকলে এই অ্যাটাকার কোনো ধরনের কষ্ট ছাড়াই আপনার পাসওয়ার্ড গুলো দেখতে পারবে, আপনি কি কি পাসওয়ার্ড দিচ্ছেন, কারণ এই ডাটাটা এনক্রিপ্টেড না।
আর এইচটিটিপিএস থাকলে ডাটাটা এনক্রিপ্টেড থাকে, অর্থাৎ ডাটাটাকে সিকিউর রাখা হয়। অ্যাটাকার ডাটা ঠিকই দেখতে পারবে, কিন্তু ডাটার ভিতরে কি আছে সেটা দেখতে পারবে না। সবচেয়ে ভালো উদাহরণ যেটা হয়, ধরেন স্কুল কলেজ জীবনে বা স্কুলে থাকতে বেশি হয়, কলেজেও মোটামুটি এই কাজগুলো, এই দুষ্টামিগুলো করা হয়তো। ধরেন দুই বন্ধুর গার্জিয়ান সামনে বসে আছে, এখন দুই বন্ধুকে কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে লিটারালি, সো দ্যাট গার্জিয়ানরা যেন না বুঝে কি কথা বলতেছে, সেইটা হচ্ছে এইচটিটিপিএস। আর আপনি যদি গার্জিয়ানের সামনে সরাসরি বলেন যে আচ্ছা বন্ধু কি অবস্থা, কালকে পরীক্ষার কি কি, এই কথাটা কিন্তু স্পষ্ট একটা কথা, এটা কোনো এনক্রিপ্টেড কথা না, আপনি কোনো কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন না, এইটা হচ্ছে এইচটিটিপি জিনিসটা, এইভাবে ধরে নেন। সো এইখানে আসলে এইচটিটিপিএস এর কাজটা ঘটে, কিন্তু এইটা মানে এই না যে ওয়েবসাইট সিকিউর। ওয়েবসাইট এইচটিটিপিএস হাজার হাজার লাখে লাখে হ্যাক হয়। সো মানে এইচটিটিপিএস থাকলে ওয়েবসাইট খুব সিকিউর, এটা অ্যাবসার্ড কথা, এই কথার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কথা আর কি। সো দিস ইজ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, একটু জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে, দ্যাটস আমি বলছিলাম একটু ওয়েট করেন, এইচটিটিপিএস এর বিষয়ে আপনাদেরকে আমি ব্রেকডাউন করব। দেন ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক বা ডিডোস, উপরে যেটা দেখতেছিলেন এই ডিডিওস অ্যাটাক বা ডিডোস অ্যাটাক বা ডিনায়াল অফ সার্ভিস, ক্যালকুলেশন ডিওএস ডস, আর ডিডোস মানে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস। এটার মানে হচ্ছে গিয়ে দেখবেন এসএসসি এইচএসসি এর রেজাল্ট দেখতে গিয়ে সার্ভারে ঢোকা যায় না, এডুকেশন বোর্ড রেজাল্টের ওয়েবসাইট ডাউন। কেন? কারণ ওর যতটুকু ক্যাপাসিটি আছে ক্যাপাসিটির বাইরে ওকে রিকোয়েস্ট করা হচ্ছে। সে অবস্থায় করতেছে কি, ও ওর সার্ভিসকে ডিনায়াল করে দিচ্ছে, অর্থাৎ সার্ভিস ডিনাই করে দিচ্ছে যে ভাই আমার পক্ষে সার্ভিস দেওয়া সম্ভব না, ক্ষমা করে দেন আমাকে, রাইট? এই জিনিসটা আপনি পার্সোনালি কোনো একটা ওয়েবসাইটের উপর চাইলে চালাতে পারেন। সো দ্যাট ইজ আ ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। আর আপনি যদি বন্ধু বান্ধব সবাই নিয়ে এই কাজটা করা শুরু করেন, দ্যাট ইজ আ ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। এসকিউএল ইনজেকশন, এটা ডাটাবেজের একটা একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি হ্যাঁ প্লিজ বলেন। ওই যে বললো যে ক্যাপাসিটিটা হাইয়েস্ট কত নাম্বার অ্যাটাক করা যায় একসাথে? ওয়েল আপনি অ্যাটাকের ক্ষেত্রে এটা ডিপেন্ড করতেছে। ধরেন আপনি যদি আজকে আমার কোনো একটা সার্ভারে অ্যাটাক করেন, এখন ধরেন আমার সার্ভারের র্যাম হচ্ছে গিয়ে 8 জিবি। সো আমার ওয়েবসাইটে যখনই কেউ কানেক্ট হলে আমার একটু করে র্যাম খরচ হবে। করতে করতে এট দ্য সেম টাইম যদি অনেক মানুষ ঢুকে যেতে পারে, এটা আসলে কতটুকু ক্যাপাসিটি, এটা ডিপেন্ড করতেছে সার্ভারের নিজের উপর। তো সার্ভারের ক্যাপাসিটি যদি থাকে 1 লক্ষ মানুষ প্রতি সেকেন্ডে হ্যান্ডেল করার, 1,10,000 জন ঢুকলে দেখবেন সে ফিউজ হয়ে গেছে। আর আরো যদি ক্যাপাসিটি থাকে আমি 10 লক্ষ হ্যান্ডেল করতে পারবো, তার কিন্তু 1 লক্ষ গেলেও কিছু যায় রাখবে না। তো ডিডোসটা যেটা করা হয় যে কাইন্ড অফ একজনের ক্যাপাসিটি আছে 1 লক্ষ পার্সনকে সে হ্যান্ডেল করতে পারবে, তারে 10 লাখের লোড দেয়। তো সে তো পুরো ফ্রিজ হয়ে যায়, তখন সে তো আর পারতেছে না, তার সিপিইউ রিসোর্সেস খরচ হয়ে যাচ্ছে, তার র্যাম খরচ হচ্ছে, সিপিইউ খরচ হচ্ছে, ইন্টারনেট আপলোড স্পিড খরচ হচ্ছে, একটা সময় গিয়ে সে ফ্রিজ হয়ে যায়। এইটাই আর কি ডিনায়াল অফ সার্ভিস। দেখবেন যে এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে ঢুকতে গেলে অনেক দেরি হয়, কারণ সে সবাই একটু একটু করে লাইন দিতে দিতে গিয়ে হাঁপায় গেছে। সো এসকিউএল ইনজেকশন ইট ইজ আ ভেরি অ্যাডভান্স টার্মিনোলজি আমার কাছে সামটাইমস মনে হয়, কারণ এটা ডাটাবেজের সাথে সম্পৃক্ত। সো আপনারা ডাটাবেজ নিয়ে স্টাডি করলে বুঝবেন যে ডাটাবেজ ডাটা হ্যাক করে বের করে নিয়ে আসার জন্য এসকিউএল ইনজেকশন ইউজ হয়। জিরো ডে এক্সপ্লয়েট, এইটা হচ্ছে গিয়ে কোনো একটা সিস্টেম ধরেন আজকে বের হলো, ধরেন ফেসবুক আজকে একটা আপডেট দিছে, এই আপডেটে এমন একটা বাগ খুঁজে পাওয়া গেছে বা এমন একটা ত্রুটি খুঁজে পাওয়া গেছে যে ত্রুটিটা পৃথিবীর আর কেউ জানে না, নট ইভেন দ্য কোম্পানি ইটসেলফ। দ্যাট ইজ আ জিরো ডে এক্সপ্লয়েট। অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেটস, গুগলে সার্চ দিবেন, এটা নিয়ে অনেক পড়াশোনা করার বিষয় আছে, এটা ইউজুয়ালি গভর্নমেন্ট লেভেলে আমরা দেখি। দেন র্যানজমওয়্যারটার সাথে আপনারা অনেকে হয়তো পরিচিত আছেন। র্যানজমওয়্যার হচ্ছে গিয়ে আপনার এমন এক ধরনের ম্যালওয়্যার যেটা আপনার কম্পিউটারে ঢুকলে আপনার কম্পিউটারের সকল ফাইল লক করে দেয়, এবং লক করে দেওয়ার পর সুন্দর মতো সে টাকা দাবি করে আপনার কাছে। সো ওই যে র্যানজম দাবি করতেছে। ভাইয়া একটু জেন্টাল রিমাইন্ডার ছিল একটা, আমাদের 9:33 বেজে গিয়েছে। আরেকটা সেশন আছে আমার, হিসাব জি করে জি জি, ওকে। 9:35 পর্যন্ত। So then it comes to DNS attack. Well, DNS attack is like a man in the middle attack, but আরেকটু কমপ্লিকেটেড। সো এইখানে যে কয়টা ওয়ার্ড আছে, আমি আপনারা যদি জিজ্ঞেস করেন আমি সাইবার সিকিউরিটি কিভাবে শিখেছি, আমার সাইবার সিকিউরিটি ক্যারিয়ার মোর দ্যান 12 ইয়ার্স। সো আমি সাইবার সিকিউরিটি শিখেছিলাম এরকম কিছু ওয়ার্ড থেকে। সিনিয়র বড় ভাইরা দেখতাম ফেসবুকে এইসব ওয়ার্ডিং নিয়ে কথাবার্তা বলে, গুগলে সার্চ করতাম। সো আপনারা সার্চ করবেন। প্রতিরোধ এবং প্রতিকার, আসলে এখানে কিছু জেনারেল কথা বলা আছে, আমিও কিছু জেনারেল কথাই বলি। সিম্পলি টু সে, আমাদের পার্সোনাল সিকিউরিটির জন্য আমাদের সবসময় আসলে অ্যান্টিভাইরাস ইউজ করা উচিত। যদি আমার কনফিডেন্স না থাকে যে আমি ম্যালওয়্যার এট এনি টাইম ডাউনলোড করে ফেলতে পারি, এই কনফিডেন্স যদি আমার না থাকে, আই শুড ইউজ অ্যান অ্যান্টিভাইরাস। আমার অলওয়েজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকা উচিত। পাসওয়ার্ডের ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা ক্যাপিটাল,
তারপর স্মল লেটার দেন, সমস্যা নাই, দেন একটা নাম্বার আর একটা স্পেশাল ক্যারেক্টার। এই কম্বিনেশনটা আসলে থাকা উচিত। আই থিঙ্ক এটা এটা মাস্ট থাকা উচিত সবগুলো ওয়েবসাইটের ক্ষেত্রে। নেটওয়ার্ক সুরক্ষা, আমি বাবা এটা নিয়ে এখন কথা বলতে রাজি না, বিশাল বড় জিনিস। বাট নেটওয়ার্কিং নিয়ে আপনি যদি কাজ করতে চান, আপনি তখন দেখবেন যে বেশ কিছু টপিক চলে আসে, তার মধ্যে একটা হচ্ছে এক্সেস নিয়ন্ত্রণ, অর্থাৎ কে কতটুকু দেখতে পারবে, এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করতে হয় নেটওয়ার্কের ক্ষেত্রে। এন্ড দেন সচেতনতা এবং শিক্ষা, সেটা তো অবশ্যই বিভিন্ন জায়গা থেকে আপনারা খেটে পাবেন। নিচে যে কথাগুলো বলা আছে এগুলো অলরেডি আপনাদের সাথে আমার ডিসকাস করা শেষ। এখন এখানে জাস্ট একটা কথা বলা যে ইথিক্যাল বনাম আনএথিক্যাল হ্যাকিংটা কি। হ্যাকিং টু টাইপস এর আছে, একটা ইথিক্যাল হ্যাকিং, একটা আনএথিক্যাল হ্যাকিং। সো ইথিক্যাল হ্যাকিং হচ্ছে আপনার থেকে পারমিশন নিয়ে, আপনার থেকে কনসেন্ট নিয়ে আমি আপনার সিস্টেম হ্যাক করব এবং আমি আপনাকে জানাবো আপনার সিস্টেমটা আসলে কিভাবে হ্যাক করা যায়। দ্যাটস অ্যান এথিক্যাল হ্যাকিং। আনএথিক্যাল হ্যাকিং হচ্ছে আপনার পারমিশন তোয়াক্কা করার সময় নেই আমার, আপনাকে হ্যাক করতে হবে, দ্যাটস ওয়াই আমি হ্যাক করেছি। দ্যাট ইজ আনএথিক্যাল হ্যাকিং. So yes, these are the very basic concept things of cyber security, but এর বাইরে আমি মাঝে মাঝে ইউটিউবে কিছু জিনিস বলার চেষ্টা করি। যেমন আপনারা ডেভিড বোম্বালের দেখতে পারেন। আমি আমি প্রচুর কার্টুন দেখি, দ্যাটস ওয়াই আমার ইউটিউবের হিস্ট্রিতে কার্টুন দেখবেন প্রচুর। সো ডেভিড বোম্বালের চ্যানেলটা চাইলে ফলো করতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন। অ্যাটলিস্ট বেসিক অনেক কিছুর ব্যাপারে ডেভিড বোম্বাল কথা বলে। আর আপনাদের যদি হ্যাকিং এর স্টোরি শুনতে খুব ভালো লাগে, তাহলে হচ্ছে গিয়ে ফলো করবেন ডার্কনেট ডায়েরিজ। এই হচ্ছে গিয়ে গল্প বলে যে পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র হ্যাক হয়েছিল। জ্যাক রিসাইডারের চ্যানেলে আর কি ডার্কনেট ডায়েরিজ আছে। এখানে দেখবেন যে পৃথিবীতে আসলে কত বড় বড় ধরনের হ্যাকিং হয়েছিল, যে 1 ক্লিক এন্ড 9 মিলিয়ন ইন স্টুডেন্ট ডেট ইরেজড। কোন একজন ভদ্রলোক 1 ক্লিকে $9 মিলিয়ন স্টুডেন্ট ঋণ মুছে দিয়েছিল ইন্টারনেটের হিস্ট্রি থেকে। সো এরকম অনেক মজার মজার গল্প আছে। কানে হেডফোন লাগিয়ে সুন্দর থাকবেন আর কাজ করতে থাকবেন, অন্যান্য যে কাজগুলো আছে। সো রাইট, একজন বলছে ইফ উদ্ভাসের লাইভ ক্লাস ওয়েব পেজের মধ্যে থাকা এমবেডেড ইউটিউব ভিডিও লিংক যদি পেজের স্টেমাল করতে বের করে শেয়ার করি, ওয়েল আপনি শেয়ার করেন না, সেটা তার ইন্টেন্ডেন্ট কোনো বিষয় না। ইন্টেন্ডেন্ট জিনিসগুলোকে, ইন্টেন্ডেন্ট যদি থাকতো তাহলে সে নিজেই কিন্তু ইউটিউবের ভিডিও লিংকটা আসলে শেয়ার করে দিত। হ্যাঁ, and more government backdoors in your backdoors, well গভর্নমেন্টের কাজে হচ্ছে গিয়ে সবসময় ব্যাকডোর আর কি করা, এটা 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 খুব অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, সো এটা আমি জানি না, পুরো ঘটনাটা আমার স্টাডি করতে হবে। আনফরচুনেটলি আপনাদের সাথে টাইম স্বল্পতা, আমার প্রচুর টাইম স্বল্পতা প্রচুর, নাহলে অনেক কিছু হয়তো বা বলা যেত। যাই হোক, এনিওয়ে, কিভাবে একটি সংস্থা বা সরকার তাদের সিস্টেম এথিক্যাল হ্যাকিং প্রয়োগ করতে পারে এবং আনএথিক্যাল হ্যাকিং থেকে, এটা আসলে বিশাল বিশাল টপিক বলে ফেলছেন এক কোশ্চেনের মাধ্যমে। সেটা হচ্ছে গিয়ে যে এটা সংস্থার নিজের আসলে বেসিক আইডিয়া থেকে আসা উচিত যে আমার সিস্টেম সিকিউর রাখার জন্য আমার কাদেরকে মানে আমার কি করা উচিত। এন্ড হাউ ক্যান ইউ স্টার্ট সাইবার সিকিউরিটি? ওয়েল, সাইবার সিকিউরিটি স্টার্ট করাটার প্রথম মানে স্পেসিফিক কোন গাইডলাইন আছে বলে আমি বিশ্বাস করি না। যেমন আমি আপনাদেরকে ডেভিড বোম্বাল বা জ্যাক রিসাইডারের ইউটিউব চ্যানেল দিলাম, আপনারা এখানে যান, এখানে দেখবেন ওনারাই মাঝে মাঝে কিছু ভিডিও ছাড়ে। যেমন ডেভিড বোম্বালের ভিডিও আছে যে 2025 সালে আপনি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে গেলে কি করতে পারবেন বা কি কি পদক্ষেপ আপনার নেওয়া উচিত। স্যার ইউটিউবের নামটা একটু আবার বলেন স্যার। ডেভিড বোম্বালের ভিডিও। সো ডেভিড বোম্বাল এতটুকু লিখলে স্যার ডেভিড, আপনার সাইবার সিকিউরিটি যখন আমরা শিখতে চাই তখন কি অনেকে বলে যে কালি লিনাক্সে শিখতে, কিন্তু আমরা কি এটা উইন্ডোজ বা ম্যাক ওএস এও করতে পারবো? এটা আপনি কোশ্চেন স্যার। অপারেটিং সিস্টেমে করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে গিয়ে কালি লিনাক্স এর কথাটা কেন বলা হয়, কারণ কালি লিনাক্সে অলরেডি অনেক কিছু ইনস্টলড থাকে। সো আপনি যখন আপনার ক্যারিয়ার প্রথম শুরু করতেছেন তখন কিন্তু আপনি খুব টেকনিক্যাল একটা নলেজ বেস নিয়ে তৈরি মানে কাজ শুরু করতেছেন না। সো ওই ক্ষেত্রে বলা হয় যে আপনার জন্য একটু সহজ হবে, ওইখানে ইনস্টল করা একটু সহজ, তো তাই আপনি কালি লিনাক্স ইউজ করেন। সাইবার সিকিউরিটির জন্য আর কি একটু এফিশিয়েন্ট কালি লিনাক্স। হ্যাঁ, 100% এফিশিয়েন্ট। এটা তৈরি করা হয়েছিল সাইবার সিকিউরিটি আসপেক্টে। বাট আপনি যেমন, আমি নিজে ম্যাক চালাই এবং আমার ভার্চুয়াল মেশিনে চলে উইন্ডোজ, আমার সম্ভবত কালি লিনাক্স আমি অন করি যখন আমি অলসতা দেখাই আর কি। আচ্ছা, আমার ক্যারিয়ার হচ্ছে কি, আমি ছোটখাটো একজন মানুষ, মোহাম্মদ হাসান শাহরিয়ার ফাহিম, ম্যানেজিং ডাইরেক্টর অফ অক্টাগ্রাম লিমিটেড। এছাড়াও আমি একজন সার্টিফাইড এথিক্যাল হ্যাকার এবং সার্টিফাইড ফরেনসিক্স ইনভেস্টিগেটর। আমি বাংলাদেশ ল এনফোর্সমেন্ট এজেন্সিতে কাজ করেছি মোর দ্যান 7 ইয়ার্স। প্লাস আমার ইউনাইটেড স্টেটস অফ ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের সাথে কাজ করার একটু সুযোগ হয়েছিল। ছোটখাটো ক্যারিয়ার নিয়ে আমি আছি, দ্যাটস ইট। ওকে, টাইম অনেক পার হয়ে গেছে। একজন আমাকে বারবার রিমাইন্ডার দিচ্ছিলেন 5টা বাজে, থ্যাংক ইউ ফর দ্য রিমাইন্ডার।
So yeah, that's it. ওয়েলকাম ভাইয়া। অ্যাকচুয়ালি আমাদের পরবর্তী ক্লাসের আমাদের পার্টিসিপেন্টসরা ওয়েট করছে আমাদের জন্য। না, তারপরেও আসলে সবার অ্যান্সার দিতে না পারলে আমার জি ব্যক্তিগতভাবে জি খুব জি। খারাপ লাগে আর কি, এই কারণে। আমি বুঝতে আজকের পেরেছি, ক্লাসটা কোনো অসম্ভব সমস্যা ভালো নেই। লাগছে ম্যাম, যদি আরেকটু বাড়ানো যেত আমাদের ভালোই লাগতো, কারণ টপিক গুলো অনেক ইজি, মানে আচ্ছা অনেক মনোমুগ্ধকর ছিল। টিচারটা অ্যামেজিং এক কথায়। ইয়েস, জি, আমাদের ফাহিম ভাইয়া খুবই ভালো ক্লাস নেয়, চমৎকার ক্লাস নেয়। আমি পার্সোনালি ওনার ক্লাসের বিগ ফ্যান। সো যেহেতু আমাদের এটা একটু নির্ধারিত সময়টা, সো আমরা আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই কাইন্ডলি আমাদের সাথে পরের ক্লাসে যুক্ত হয়ে যাবেন, এবং যদি কেউ কোনো টপিক মিস করে যান, রেকর্ডেড ক্লাসটা কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে করে নিতে পারেন। সো আমি আজকের স্যারকে মতো একটা সবাই ভালো অনুরোধ থাকেন। করব স্যারকে, জি যে এই টপিকের উপরে একটু বিস্তারিত রেকর্ডেড ক্লাসগুলো মানে ভিডিও করে যদি ইউটিউবে দেওয়া থাকতো, তাহলে আমরা সেখান থেকে কালেক্ট করতে পারতাম। এই ক্লাসের বাহিরে মানে একটু বিস্তারিত ভাবে বলে। আমি মেবি এরকম একটা প্ল্যান শেয়ার করেছি অলরেডি আইসিটি অলিম্পিয়াডের সাথে। জি জি So, জি। দেখা যাক কি হয়। মানে টপিকটা হচ্ছে কেন এরকম যে সাইবার সিকিউরিটি ইন 5 মিনিটস। সো বেশ কয়েকটা ভিডিও থাকবে, বাট সবগুলাই 5 মিনিট। সেখান থেকে আপনারা কিছু কিছু ছোট ছোট আইডিয়া নিতে পারবেন, বাট আই এম নট শিওর। আমি প্রচন্ড অলস ভাই, সো আসলে কতটুকু পারবো আমি শিওর না। ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ স্যার, আপনি চেষ্টা করছেন, পারবেন ইনশাল্লাহ। মানে সাইবার সিকিউরিটি আমরা কি মানে বড় একটা ক্যারিয়ার জিও করতাম পারবো নি কিলা শুরু করা যায়? আহ আরেকবার যদি কোশ্চেনটা করতেন, আমি হচ্ছে গিয়ে মানে টাইপ করতে গিয়ে আপনার কোশ্চেনটা মিস করে ফেলেছি, এক্সট্রিমলি সরি। সাইবার সিকিউরিটি দিয়া কিলা আমরা সামনে দিয়ে আগাইতাম পারি বা কিলা শুরু করতাম পারি স্যার? আচ্ছা, এইটার একটা ছোট্ট উদাহরণ আমি যদি দিতে চাই, যে সাইবার সিকিউরিটি সবচেয়ে বড়, আপনি যদি বা বুঝতে চান, আপনাদের hackerone.com এই ওয়েবসাইটটা ভিজিট করা উচিত। পৃথিবীতে হাজার হাজার ওয়েবসাইট আছে যারা তাদের নিজস্ব ওয়েবসাইট গুলো এখানে দিয়ে রেখেছে, যে আপনি যদি তাদের ওয়েবসাইটে কোনো ধরনের ত্রুটি খুঁজে বের করতে পারেন, তারা আপনাকে বাউন্টি দিবে। অর্থাৎ এইটা $500, $50, ইভেন আমি এরকমও দেখেছি একজন $1,33,000 পেয়েছে এখান থেকে। সো হিউজ অপরচুনিটিস আছে সাইবার সিকিউরিটিতে। বাট ইয়াস, আপনি যেটা বললেন কিভাবে শুরু করতে পারি, আমি বারবারই সাজেস্ট করব ডেভিড বোম্বালের চ্যানেলটা ফলো করতে, কারণ আমার আমার পক্ষে আসলে একটু ডিফিকাল্ট হবে। আর বাই দ্য ওয়ে, আমাকে বারবার টাইমার রিমাইন্ডার দেওয়া হচ্ছে, সো মেবি আই নিড টু লিভ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, এন্ড এক্সট্রিমলি সরি সময় দিতে পারলাম না। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাইকে।